মাত্র একটা ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণীর সকল সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার জন্য এই একটা ক্লাসই করবা। আমি কথা দিচ্ছি এই একটা ক্লাসে আমি জাস্ট চারটা প্রশ্ন সলভ করাবো। দুইটা হচ্ছে আমাদের সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক, যেখান থেকে একটা প্রশ্ন আসবে, আর দুইটা হচ্ছে আমাদের ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্ক, যেখান থেকে একটা। অর্থাৎ এই চারটা প্রশ্ন থেকে তুমি মিনিমাম দুইটা প্রশ্ন কমন পাবা, যে দুইটা প্রশ্ন আমাদের এসে থাকে। সো 20 নাম্বারের প্রস্তুতি হয়ে যাবে মাত্র চারটা প্রশ্ন সলভ করে। তো যারা যারা এই ক্লাসটা করবা আমি রিকোয়েস্ট করব, চারটা বোর্ড প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সলভ করাবো, এবং এই প্রশ্নগুলো এমনভাবে সলভ করাবো, এই চারটা প্রশ্ন যে সলভ করবা সে 40টা প্রশ্ন সলভ করার সমান দক্ষতা অর্জন করবা। সো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবো। দেখো, এই ক্লাসটাতে আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ আমাদের যে আর্থিক বিবরণী আছে, অর্থাৎ যৌথ মূলধনী না, আমাদের এক মালিকানা ব্যবসায়ের যে আর্থিক বিবরণী ভাইয়া, সেই আর্থিক বিবরণী চারটা সৃজনশীল প্রশ্ন সলভ করাবো, যেখানে আমি দুইটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক এবং দুইটা উৎপাদনকারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক সলভ করব। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখান থেকে আমরা 100% কমন পাবো। তো প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করব, এই প্রশ্নটা একটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। এটা কুমিল্লা বোর্ড 2025 সালে এসেছে। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক সুন্দর করে এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি। তো এই প্রশ্নে আমাদের স্বাভাবিকভাবে কি চেয়েছে, দেখো আমাদের প্রথম প্রশ্নটা চেয়েছে আমাদের অনুপার্জিত সেবা আয় এবং অগ্রিম বীমার উদ্বৃত্ত। খ নাম্বার বলেছে আমাদের নিট আয় বা ক্ষতি, গ নাম্বার বলেছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আমরা এই তিনটা পার্টে আমরা 10 নাম্বার পাবো, আমরা সবাই জানি। তো এখানে আর্থিক বিবরণী করার জন্য আমরা জানি আমাদেরকে একটা শুদ্ধ রেওয়ামিল দেওয়া থাকবে, আর নিচে কিছু অন্যান্য তথ্য বা সমন্বয় দেওয়া থাকবে। আমি শুরুতেই বলে রাখি শিক্ষার্থীরা, তোমরা মাথায় রাখবা রেওয়ামিলের যাবতীয় কাজ করতে হবে একবার। রেওয়ামিলে যতগুলো আইটেম আছে বা হিসাব বসবে, প্রত্যেকটার কাজ আমরা কয়বার করে করব? জাস্ট একবার। অর্থাৎ এই যে বিজ্ঞাপন, ধরো এটা পরিচালনা ব্যয় বা পরোক্ষ পরিচালনা ব্যয়, তাহলে এটাকে পরোক্ষ পরিচালনা ব্যয় লিখবো, আর কোনো জায়গায় এটাকে লিখবো না। কিন্তু সমন্বয়ের প্রত্যেকটা হিসাবের কাজ দুইবার হবে। যেমন এখানে অব্যবহৃত সাপ্লাইজ আছে, এটা একবার সাপ্লাইজের সাথে কাজ হবে, আবার সম্পদ পাশে যাবে। অর্থাৎ সমন্বয়ের প্রত্যেকটা হিসাবের কাজ কমপক্ষে দুইবার, কমপক্ষে দুইবার, 4 বারও হতে পারে, মাঝে মাঝে 6 বারও হতে পারে। সো এই হচ্ছে আমাদের টেকনিক। আমরা এখন চলে যাব আমাদের আলোচনায়। তো প্রথম যে প্রশ্নটা ছিল আমাদের অনুপার্জিত সেবা আয়। ভাইয়া আমরা সবাই জানি যে অনুপার্জিত সেবা আয় মানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য দায়। এটা আমরা কার্যপদের ক্লাসেও বলেছি যে আমি সেবা দেওয়ার পূর্বেই যদি টাকা গ্রহণ করি, সেটা আমার যে আয় হবে সেটাই হচ্ছে অনুপার্জিত আয়। অর্থাৎ আমি তোমাদেরকে পড়ানোর পূর্বে যদি কোর্সের টাকা নিয়ে নিই, সেটা আমার জন্য অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এটা আমার জন্য দায়। আর খেয়াল করবা, অগ্রিম বীমা হচ্ছে আমাদের জন্য সম্পদ। এখন এই দুটার উদ্বৃত্ত নির্ণয় করতে গেলে আমরা রেওয়ামিলে দেখবো আমার অ্যাকচুয়ালি অনুপার্জিত আয় আছে কত টাকা। দেখো আমরা যদি রেওয়ামিলে একটু তাকাই, তাহলে দেখবো আমার অনুপার্জিত সেবা আয় আছে, এই যে খেয়াল করবা 12,000 টাকা। আবার আমার অগ্রিম বীমা এই যে একবারই লাস্টে আছে, অগ্রিম বীমা হচ্ছে 2,400 টাকা। অনুপার্জিত সেবা আয় একটা দায়, সেজন্য ক্রেডিট। অগ্রিম বীমা একটা সম্পদ, অগ্রিম ব্যয় সম্পদ, সেজন্য রেওয়ামিলের কোথায় আছে? ডেবিট পাশে আছে। এখন প্রশ্ন বলেছে আমার অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ কত। দেখো আমার অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ আছে 12,000। আমাদের সমন্বয়ে গেলে আমরা 2 নম্বর সমন্বয়টা পাবো। অনুপার্জিত সেবা আয়ের 3/1 অংশ অর্জিত হয়েছে। মানে আমার যে দায় ছিল 12,000 টাকার, এটার মধ্যে 3/1 অংশ, অর্থাৎ 12,000কে যদি আমি 3/1 অংশ করি, ভাই আমরা সবাই জানি কত হবে? 4,000 টাকা। এই 4,000 টাকা বলছে আমার অর্জিত হয়ে গেছে। আমরা এর আগেও বলেছি, আবারও বলছি, যে যদি আমাদের অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়, তাহলে আমার সেটা আর অনুপার্জিত আয় থাকে না, সেটা আয় হয়ে যায়। তাহলে আয় হয়ে গেলে আমার ওই দায়টা কমে যায়। তার মানে আমার অনুপার্জিত সেবা আয় যে 12,000 টাকা ছিল, এখান থেকে ভাইয়া 4,000 টাকা উপার্জন হয়ে গেছে। সো এটা এখান থেকে কমে যাবে। তার মানে আমার অনুপার্জিত আয় যেহেতু 3/1 আয় হয়ে গেছে, 2 ভাগ দায় থাকবে। তার মানে আমার অনুপার্জিত আয় থাকবে আর কত? 8,000 টাকা। কারণ 12,000 থেকে 3/1 অর্জন হয়ে গেছে, মানে 4,000 অর্জিত হয়ে গেছে, তার মানে দায় হচ্ছে 8,000। খুব সিম্পল একটা লজিক। আর
এই যে 4,000 টাকা অর্জিত হয়ে গেছে, এটা তো সমন্বয়। এটা আবার কি করব, এটা আমাদের এই যে সেবা আয় যেখানে পাবো সেই সেবা আয়ের সাথে কি করব, এই যে সেবা আয় এটার সাথে এই 4,000 টাকার যোগ হবে। সো আমরা সমন্বয়ের কাজটা দেখে ফেললাম একই সাথে, যে আমাদের অনুপার্জিত সেবা আয় যখন অর্জিত হবে একবার সেটা অনুপার্জিত সেবা আয় থেকে মাইনাস করব, আবার সেবা আয়ের সাথে যোগ করব, কাজ দুইবার শেষ। কত টাকা? 3/1 12,000-এর 3/1 ভাইয়া 4,000 টাকা। ক্লিয়ার? এবার আসো আমাদের অগ্রিম বীমার উদ্বৃত্ত। আচ্ছা, এটা আমি একটু দেখাইনি। তাহলে আমরা এই যে এত এত কাজ করলাম, এই জিনিসটা তো আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি একটু এটার ব্যাখ্যাতে চলে যাই, দেখো আমাদের অনুপার্জিত সেবা আয়ের যদি একটু চিন্তা করি, আমাদের মিলে অনুপার্জিত সেবা আয় ছিল 12,000, এটার 3/1 অর্জিত হয়ে গেছে 4,000। তার মানে আমার অনুপার্জিত সেবা আয়ের দায়ের পাশে 8,000 বসবে, আর এই 4,000 টাকা আবার সেবা আয়ের সাথে কি হবে, যোগ হবে। এটা আমরা ক্লিয়ার। তো এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এখন আমরা আমাদের খ নাম্বার মানে এটার পরের অংশ, অর্থাৎ আমাদের অগ্রিম বীমার উদ্বৃত্তটা আমরা বুঝতে পারবো। দেখো অগ্রিম বীমা আছে কত, 2,400 টাকা। ভাইয়া কি বলছে, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কত, 1,800 টাকা। আমরা কার্যপত্র করানোর সময়ও বলেছি, যদি সম্পদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেটা খরচ হয়ে যায়, দায়ের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটা আয় হয়ে যায়, যেটা আমরা অগ্রিম বীমার ক্ষেত্রে লক্ষ্য করেছি। সো যেহেতু আমাদের অগ্রিম বীমার মেয়াদ শেষ হয়ে গেছে, কত টাকা, 1,800 টাকা। ভাই আমার অগ্রিম বীমা ছিল 2,400, এই 2,400 থেকে যদি 1,800 টাকার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আমার সম্পদ খরচ হয়ে গেছে কত, এই সম্পদ ছিল 2,400, এটার মধ্যে মেয়াদ শেষ হয়ে গেছে মানে খরচ হয়ে গেছে 1,800, তার মানে আমার কত সম্পদ থাকবে মাত্র 600। তার মানে অগ্রিম বীমার বর্তমান উদ্বৃত্ত থাকবে মাত্র 600। আর এটা যেহেতু খরচ হয়ে গেছে, এটা এই যে 1,800 টাকা আমার খরচ হয়ে গেছে, তার মানে এটা অগ্রিম বীমা থেকে আমরা একবার বাদ দিয়ে দিব। আবার এটা যেহেতু খরচ, তাহলে বীমা খরচ এখানে আছে কিনা, নাই, তাহলে ডিরেক্ট বীমা খরচ নামে আবার কি হবে, আমরা ব্যয় পাশে লিখব। তাহলে এটার কাজও দুইবার, একবার বীমা খরচ নামে আমরা পরিচালনা ব্যয় বা ব্যয়ের মধ্যে 1,800 লিখব, আর এই 1,800 টাকা আমরা কি করব, অগ্রিম বীমা থেকে বাদ দিব। তার মানে আমি যদি এখন এটাকে থিঙ্কিং করি যে আমার অগ্রিম বীমা তাহলে কত হয়, ভাই আমরা সবাই বুঝতে পেরেছি যে আমার এখন অগ্রিম বীমা তাহলে কত হবে ভাই, অগ্রিম বীমা আমার হয়ে যাবে হচ্ছে মাত্র 600 টাকা। কারণ আমার অগ্রিম বীমা ছিল টোটাল 2,400, এখান থেকে আমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মানে খরচ হয়ে গেছে 1,800, সো আমার সম্পদ হিসেবে থাকবে হচ্ছে 600। আর এই 1,800 যেহেতু খরচ, এটা আবার বীমা খরচ নামে আমরা পরিচালনা ব্যয় বা ব্যয়ের মধ্যে লিখব আয় থেকে ব্যয় বাদ দেওয়ার সময়। তাহলে আমাদের প্রথম ক নাম্বার প্রশ্নটা আমরা ক্লিয়ার সবাই, যে আমাদের কি করতে হয়, অনুপার্জিত সেবা আয় এবং অগ্রিম বীমার উদ্বৃত্ত নির্ণয় করে ফেলছি। এবার খ নাম্বারে বলছে আমার নিট আয় বা ক্ষতির পরিমাণ। তো নিট আয় বা ক্ষতির পরিমাণ, এটা যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক, কিভাবে বুঝলাম, কারণ এই প্রশ্নে আমাদের সেবা আয় দেওয়া আছে, বিভিন্ন অনুপার্জিত সেবা আয় বলা আছে। সো সেবামূলক প্রতিষ্ঠানের নিট আয় বা নিট ক্ষতি বা নিট মুনাফা বা বিশদ আয় বিবরণী বললে আমরা কি করব, জাস্ট আয় থেকে ব্যয় মাইনাস করবে, এখানে আর শ্রেণী বিভাগ করা লাগবে না। সো এই অঙ্কে আমাদের আয় কি আছে, প্রথম আয় পেলাম আমরা সেবা আয় 1,02,000 টাকা। তো সেবা আয়ের সাথে আমাদের কি আছে, একটু খেয়াল করো, দুইটা সমন্বয় আছে। একটা হচ্ছে অনুপার্জিত সেবা আয়ের 3/1 অর্জিত হয়েছে, আমরা বুঝলাম যে আমার যে অনুপার্জিত আয় ছিল কত, 12,000, এটা 3/1 অর্জন হয়ে গেছে, তার মানে 4,000 টাকা অর্জন হয়ে গেছে, এটা সেবা আয়ের সাথে যোগ হবে। এরপরে খেয়াল করো, আমাদের প্রাপ্য সেবা আয়, মানে আমি সেবা দিয়েছি কিন্তু টাকা এখনো পাই নাই, এটাকে বলে প্রাপ্য সেবা আয় বা বকেয়া সেবা আয়। তো প্রাপ্য সেবা আয় বা বকেয়া সেবা আয় আমাদের জন্য কি, অবশ্যই সম্পদ। সেজন্য এটা আমাদের একদিকে সম্পদকে বাড়াবে, অন্যদিকে আমার সেবা আয়টাকেও বাড়াবে, কারণ এটা জাবেদা করলে আমার কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট, এটা প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে, আবার সেবা আয় ক্রেডিট মানে সেবা আয়ের সাথেও যোগ হবে। কারণ আয় ক্রেডিট মানে আয় বাড়া, কারণ আয় স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট, আর সম্পদ ডেবিট মানে সম্পদ বাড়া। সো এটার কাজ কি হবে ভাইয়া, অনুপার্জিত সেবা আয়ের এতটুকু উপার্জন হয়ে গেছে, এটা আমরা কি করব, একবার অনুপার্জিত আয় থেকে মাইনাস করব, আবার সেবা আয়ের সাথে কি করব, যোগ করব। আর পরেরটা প্রাপ্য সেবা আয় কি করব, আমাদের প্রাপ্য হিসাবের সাথে যোগ করব আর সেবা আয়ের সাথে যোগ করব। তাহলে আমাদের আয়ের মধ্যে আমরা প্রথমে একটা আয় পেলাম যে সেবা আয়, তাহলে আয় বিবরণীতে সেবা আয় কত টাকা লিখব,
1,02,000 টাকার সাথে 4,000 টাকাও যোগ হবে, 6,000 টাকা যোগ হবে, টোটাল 10 যোগ হলে 1,12,000। তাহলে সেবা এর সাথে আমরা মোটামুটি এটা পেলাম। আর এ অঙ্কে অন্য কোনো আয় আমাদের নাই। তার মানে আয় পাশে যখন আমরা যাব তখন জাস্ট ভাইয়া কি করব, আমরা দেখব আমাদের সেবা আয় কত আছে। দেখো আমাদের সেবা আয় রেয়া মিলেছিল 1,02,000, এই যে প্রাপ্য সেবা আয় বা বকেয়া সেবা আয় এটার সাথে যোগ হয়েছে, অনুপার্জিত সেবা আয় যতটুকু উপার্জিত হয়েছে ততটুকু যোগ হয়ে আমাদের টোটাল সেবা আয় হয়েছে কত, 1,12,000 টাকা। তো 1,12,000 টাকা তো আমরা বুঝলাম সেবা আয় হয়েছে। তাহলে আয় পাশে আমরা শুধু সেবা আয় পেলাম, আর রেয়া মিলে কোনো আইটেম কিন্তু আয় পাশে পেলাম না। ওকে, এবার আমরা দেখবো সমন্বয় আছে কিনা আয়ের। দেখো এই পাশে যদি আমরা সমন্বয় দেখি, কোনো প্রকারের আয় আমাদের আর অবশিষ্ট নাই। কিন্তু আমরা যদি রেয়া মিলে সমন্বয় দেখি, দেখো 10% বিনিয়োগ নামে একটা কথা আছে, একটু খেয়াল করবা। এই যে 10% বিনিয়োগ বা 6% ঋণ, মাথায় রাখবা রেয়া মিলে যদি কখনো এইরকম থাকে বেতন 10 মাস, ভাড়া 15 মাস, হ্যাঁ, তারপরে বিমা সালামি 31/3/2026 পর্যন্ত এরকম বলা থাকলে, অথবা 10 মাস 15 মাস, অথবা যদি পার্সেন্টেজ থাকে 10%, 5%, অথবা ইজারা সম্পত্তি 10 বছর এরকম বলা থাকলে এগুলাও একটা সমন্বয়। সুনাম 10/1 এইভাবে বলা থাকলে আমরা ধরে নিব এগুলাও একটা কি সমন্বয়। তার মানে রেয়া মিলেও কিছু লুকায়িত সমন্বয় থাকতে পারে। তাহলে পার্সেন্টেজ থাকা মানে এটা একটা সমন্বয়। দেখো এখানে রেয়া মিলে বিনিয়োগ করেছি আমি 15,000 টাকা, এটা আমার প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা সম্পদ। কিন্তু ভাইয়া এখান থেকে আমি 10% সুদ পাচ্ছি, যেহেতু ডেট নাই তার মানে আমি ধরে নিব বিনিয়োগটা আমরা শুরুতেই করেছি। সো 50,000 টাকা যদি আমি বিনিয়োগ করি, সেখান থেকে 10% সুদ কত হয়, 1 বছরের সুদ 50,000-এর 10% জাস্ট 5,000 টাকা, এটা আমার জন্য আয়। তাহলে এটা একটা সমন্বয়। সমন্বয়ের কাজ কয়বার হবে, কমপক্ষে আমি এর আগে বলেছি 2 বার। তাহলে এটা একবার বিনিয়োগের সুদ নামে, খেয়াল করবা বিনিয়োগ করেছি, এটা বিনিয়োগের সুদ নামে আমার আয় কত, 5,000 টাকা, এটা আয় পাশে বসবে। আরেকবার সুদ সবসময় বকেয়া ধরে নিব, আমরা আগে বলেছি। সো বকেয়া বিনিয়োগের সুদ মানে বকেয়া আয়, এটা কোথায় বসবে, সম্পদ পাশে বসবে। কি সম্পদ, চলতি সম্পদ পাশে। বুঝতে পেরেছ? কারণ আমরা জানি অগ্রিম ব্যয় বকেয়া আয় আমাদের জন্য চলতি সম্পদ। তাহলে এই বিনিয়োগের সুদ কয় জায়গায় যাবে, 2 জায়গায়। একটা হচ্ছে আমাদের কোথায় যাবে, একটা হচ্ছে আমাদের আয়ে যাবে, আবার হচ্ছে আমাদের সম্পদ পাশে যাবে। তো আমরা অঙ্কটা একটু দেখি। আমাদের বিনিয়োগের সুদ দেখো, এই যে আয়ে এসেছে কত, 5,000 টাকা। কিভাবে, ওই যে 50,000 টাকার 10% ভাইয়া। তাহলে আমরা মোট আয় পেয়ে গেলাম। ভাইয়া আমি মোট আয় পেয়ে গেলাম কত, আমার সেবায় ছিল রেয়া মিলে কত, 1,02,000, এটার সাথে বকেয়া সেবাটা যোগ হয়েছে এবং অনুপার্জিত সেবায় যতটুকু উপার্জিত হয়েছে সেটা যোগ হয়ে আমার মোট সেবায় হয়েছে 1,12,000। আমার বিনিয়োগের সুদ ছিল 5, টোটাল মোট আয় হচ্ছে 1,17,000। এবার আমরা কি করব, আয় থেকে ভাইয়া ব্যয়গুলা বাদ দিব। সো ব্যয়গুলা কি কি আছে আমরা জাস্ট একটা একটা করে দেখব। তো প্রথমে যদি ব্যয়ের দিকে তাকাই, আমাদের ব্যয় আছে বিজ্ঞাপন খরচ, বেতন, তারপরে হচ্ছে আমাদের কি ভাইয়া একটু খেয়াল করো তো, মোটামুটি রেয়া মিলে সরাসরি ব্যয় পেলাম 2টা, বিজ্ঞাপন খরচ, বেতন। এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, কোনো সমন্বয় আছে কিনা, বিজ্ঞাপন খরচ আর বেতন, এটা নিয়ে কোনো সমন্বয় নাই। জাস্ট আমরা এখানে ডিরেক্ট বসিয়ে ফেলবো, এই যে বেতন এবং বিজ্ঞাপন খরচ, এই 2টা ব্যয় আমরা এখানে বসিয়ে ফেললাম। বেতন হচ্ছে 15,000, বিজ্ঞাপন খরচ 25,000 বসিয়ে ফেললাম। এখন আসো, রেয়া মিলে কোনো সমন্বয় নাই, একটু খেয়াল করো। এবার আমরা ডিরেক্ট সমন্বয় চলে যাবো। সমন্বয় কি বলছে ভাইয়া, এই যে বছর শেষে 1 নাম্বার সাপ্লাইজ অব্যবহৃত আছে 7,000 টাকা। আমার রেয়া মিলে আমি সাপ্লাইজ কত পেলাম একটু যদি চিন্তা করি, আমার সাপ্লাইজের দিকে যাই, রেয়া মিলে সাপ্লাইজ আছে 14,000। আমি এর আগেও বলেছি রেয়া মিলের হিসাবের সাথে যদি সমন্বয়ের হিসাব মিলে যায়, অর্থাৎ একটা রেয়া মিলে একটা সম্পদ আছে, ঠিক সেম সম্পদও সমন্বয় থাকে। তো রেয়া মিলে আমার সাপ্লাইজ ছিল কত, 14,000। শেষে তোমাকে বলছো তোমার সাপ্লাইজ হাতে আছে 7,000। ভাইয়া আমার টোটাল সম্পদ ছিল শুরুতে 14,000, কিন্তু শেষে আমার অব্যবহৃত বা হাতে বা মজুদ আছে 7,000। তার মানে অ্যাকচুয়ালি আমার সাপ্লাইজ কত টাকা খরচ হয়ে গেছে, এই 14,000 টাকা থেকে যেহেতু মাত্র আমার হাতে কত আছে, 7,000 আছে, তার মানে বাকি 7,000 টাকা আমার কি হয়ে গেছে, সাপ্লাইজ খরচ হয়ে গেছে। আমরা সবাই বুঝতে পারি। ওকে, তাহলে সাপ্লাইজ খরচটা এখান থেকে বের করতে হবে কিভাবে, এই 14,000 থেকে আমার 7,000 টাকা অব্যবহৃত আছে, তার মানে 7,000 খরচ হয়েছে। এখানে যদি বলতো সাপ্লাইজ অব্যবহৃত আছে ধরো 8,000, তাহলে আমার সাপ্লাইজ খরচ হয়েছে কত, 6,000, কারণ 14 থেকে 8 মাইনাস করে আমি খরচ বের করতাম 8,000 এভাবে। তাহলে এই যে সাপ্লাইজ খরচটা 7,000, এটা আমার ব্যয়ের মধ্যে বসবে। কিন্তু এই সাপ্লাইজ শেষে যেটা অব্যবহৃত আছে, যেটা রয়ে গেছে, এটা আমার কোথায় বসবে,
চলতি সম্পদে, কারণ আমরা যখন আর্থিক বিবরণী করবো তখন কিন্তু এগুলো আমাদের লিখতে হবে, চলতি সম্পদে 7,000 লিখবো। সো সাপ্লাইজ খরচ নামক ব্যয় বা ব্যয়ের হিসাবে যে ব্যবহৃত সাপ্লাইজ বা সাপ্লাইজ খরচ 14 থেকে আমরা 7 মাইনাস করে 7,000 লিখেছি। এরপরে দেখো আমাদের আরেকটা সমন্বয় আছে, কি সমন্বয় ভাইয়া? সাপ্লাইজের কাজটা করেছি, অনুপার্জিত সেবায়ের কাজটা করেছি, প্রাপ্য সেবায়ের কাজটাও করেছি, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 1800, আমরা তো বলেছি এটা অগ্রিম বীমা থেকে বাদ হবে, আবার এটা বীমা খরচ নামে 1800 হবে। সো বীমা খরচ হবে। এবার যন্ত্রপাতির উপর 5% অবসর, যন্ত্রপাতি কত আছে আমাদের এখানে, যে যন্ত্রপাতি 1,30,000, এটার 5% কত 6,500। সো আমাদের আরো দুইটা ব্যয় আমরা পেলাম, একটা হচ্ছে কি এই যে বীমা খরচ 1800, আর যন্ত্রপাতির অবসর হচ্ছে কত ভাইয়া 6,500। আমরা পেয়ে গেলাম মোটামুটি সমন্বয়গুলা শেষ, র্যামিলগুলা শেষ। এখন আমরা আগেই বলেছি আমাদের র্যামিল একটা লুকায়িত সমন্বয় থাকতে পারে, যে 10% বিনিয়োগ, তো বিনিয়োগ করলে আমরা কি সুদ পাই সেটা আমার জন্য হয়, কিন্তু আমি যদি ঋণ নিই ভাই, লোন যদি নিই, তাহলে ঋণের সুদ আমার জন্য কি ভাই? অবশ্যই কি বলো, অবশ্যই ঋণের সুদ আমার জন্য ব্যয়। তো ঋণের সুদ যদি ব্যয় হয়, এই যে ঋণ নিয়েছি আমি কত টাকা? 60,000 টাকা। কবে নিয়েছি? 1/7/2024। দেখো আমরা ঋণটা নিয়েছি 2024 সালের জুলাই মাসের 1 তারিখ। খেয়াল করবা, আমি ঋণ নিয়েছি 2024 সালের জুলাই মাসের 1 তারিখ। তার মানে এই ঋণটা নিয়েছি আমি বছরের মাঝামাঝি সময়। কিভাবে বুঝলাম? কারণ আমার অঙ্কটা শেষ হচ্ছে 31শে ডিসেম্বর, এখন আমি জুলাই থেকে ঋণটা নিয়েছি, শেষ হবে 31শে ডিসেম্বর। তুমি এই ঋণের তারিখ থেকে শেষ পর্যন্ত যাও, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 6 মাস তুমি ঋণটা নিয়েছো এই বছরের জন্য, 6 মাস মেয়াদ। তো ঋণের সুদ 6%। তাহলে আমি কি করলাম? আমি যদি 60,000 টাকা 6% বের করি, খেয়াল করবা, তাহলে 1 বছরের সুদ পাবো। তাহলে 60,000 টাকা 6% হচ্ছে কত? 3600। এটাকে আমি 12 দিয়ে ভাগ করবো, 1 মাসের পাবো, 6 দিয়ে গুণ করবো, কয় মাসের? 6 মাসের পাবো 1800। এটাই হচ্ছে ঋণের সুদ। তো এটা কোথায় যাবে? ঋণের সুদও দুই জায়গায় যাবে, যেহেতু এটাও একটা সমন্বয় হিসাবে ধরবো। একটা ঋণের সুদ ব্যয়, আবার হচ্ছে বকেয়া ঋণের সুদ। সুদ সবসময় বকেয়া ধরবো, বকেয়া ঋণের সুদ, ব্যয় বকেয়া থাকলে দায়। সো এটা ঋণের সুদ একবার ব্যয়ে যাবে, আবার আমার কোথায় যাবে ভাইয়া? চলতি দায়ে। দেখো ঋণের সুদ 1800 কিভাবে বের করেছি, ওই আমরা দেখেছি কিভাবে বের করেছি। তো আশা করি আমাদের ব্যয়গুলো শেষ। এখন আমরা কি করলাম? আমাদের বিশদায় আমরা আয় পেশি পেলাম 1,17,000, টোটাল ব্যয়গুলো যোগ করে পেলাম 57,100। এবার টোটাল আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? নিট আয় বা নিট মুনাফা অথবা নিট লাভ। কত? 57,100 টাকা, সরি 59,100 টাকা, সরি 59,000 কত? 900 টাকা। এই যে এটা তো আমাদের ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দিয়ে আমরা এটা পেলাম 59,900। এটা কোথায় যাবে? এই নিট মুনাফাটা আমরা মূলধনের সাথে কি করব? যোগ করব। যদি নিট ক্ষতি হতো তাহলে আমরা মূলধন থেকে বাদ দিতাম। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমাদের গ নাম্বার প্রশ্ন বলেছে ভাইয়া প্রতিষ্ঠানটার আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা সবাই জানি আর্থিক অবস্থার বিবরণী মানে উদ্বৃত্তপত্র, যেখানে কি বসবে? সম্পদ বসবে, দায় বসবে এবং মালিকানা সত্ত্ব বসবে। এখানে এই তিনটা জিনিস যাবে, কারণ আয় ব্যয়গুলো নিয়ে কি করেছি আমরা? আয় বিবরণী করে ফেলছি, নিট মুনাফা। আর সম্পদ দায় মালিকানা সত্ত্ব নিয়ে করবো আর্থিক অবস্থার বিবরণী। তো শুরুতে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন সাজাবো, যদি সাজাই, প্রথমে কি লিখতে হবে? চলতি সম্পদ। আমি সাজানোর পদ্ধতিটা দেখাচ্ছি। এরপরে আমরা লিখবো হচ্ছে বিনিয়োগ, এরপরে হচ্ছে স্থায়ী সম্পদ, 4টা স্থায়ী সম্পদ। এরপরে হচ্ছে আমাদের কি ভাইয়া? অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। এই 4টা সম্পদের শ্রেণী বিভাগ হবে 4টা। এটা হচ্ছে মোট সম্পদ, এভাবে আমরা বের করব। আর দায় পাশে প্রথমে আমরা কি লিখবো? যেহেতু এটা এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক, এখানে আমরা স্থায়িত্বের ভিত্তি না তারল্যের ভিত্তিতে করব, সেজন্য প্রথমে চলতি সম্পদ, পরে বিনিয়োগ, তারপরে স্থায়ী সম্পদ, তারপরে অসমন্বিত ব্যয়। আর দায়ের পাশে প্রথমে চলতি দায়, এরপরে দীর্ঘমেয়াদী দায়, এটা হচ্ছে মোট দায়, আর শেষে লিখবো মালিকানা সত্ত্ব। এটাই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর জাস্ট ছকের ধাপটা। আমি জাস্ট এটা তোমাদেরকে দেখিয়েছি, যদিও এটা দেখানোর কথা না, এটা আমাদের বেসিক ক্লাসে ডিটেলস আলোচনা করা হয়েছে। সো প্রথমে আমরা যদি একটু চিন্তা করি, আমাদের এই অঙ্কের সম্পদ কি আছে? যে যন্ত্রপাতি, এটা স্থায়ী সম্পদ ভাইয়া, ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। মূলধন মালিকানা সত্ত্ব, উত্তোলন মূলধন থেকে বাদ হবে। 10% বিনিয়োগ, এটা বিনিয়োগের মধ্যে বসবে। অনুপার্জিত সেবায় কি দায়? চলতি দায়। 10% ঋণ কি দায়? দীর্ঘমেয়াদী দায়, তবে ঋণের সুদ কি দায়? চলতি দায়। বিনিয়োগের সুদ কি সম্পদ? চলতি সম্পদ। বিনিয়োগটা বিনিয়োগের মধ্যে বসবে। সাপ্লাই চলতি সম্পদ। এরপরে আমাদের আছে এখানে অগ্রিম বীমা,
এটাও কি সম্পদ? চলতি সম্পদ, সস। এভাবে আমরা সম্পদ এবং দায়গুলাকে চিহ্নিত করে দিব। এখন প্রথমে আমরা কি বসাবো ভাইয়া? চলতি সম্পদ। একটু খেয়াল করো, আমরা যদি চলতি সম্পদ বসাতে যাই, ফার্স্ট অফ অল আমরা কি করব? একটু যদি থিঙ্কিং করি, আমরা এখানে আমাদের স্থায়িত্বের ভিত্তিতে করব না, আমরা এখানে প্রথমে চলতি সম্পদ লিখবো। যদিও আমাদের এখানে তারা স্থায়ী সম্পদটা আগে লিখছে, বাট আমি একটু বলে দিই তোমাদেরকে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে প্রথমে আমরা চলতি সম্পদ লিখব, তারপরে স্থায়ী দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখব, তারপরে স্থায়ী সম্পদ, তারপরে অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। আর দ্বিতীয় পত্র হলে প্রথমে স্থায়ী সম্পদ লিখব। তাহলে এটা যেহেতু আমাদের 5 পেপারের অঙ্ক, সেক্ষেত্রে আমরা প্রথমে চলতি সম্পদ লিখব। ওকে, তো চলতি সম্পদে কি কি আছে আমরা একটু যদি চিন্তা করি, আমরা প্রথমে দেখলাম আমার এই অঙ্কের চলতি সম্পদে কি আছে ভাইয়া? প্রাপ্য হিসাব। আর কি আছে ভাইয়া? চলতি সম্পদে কি আছে? সাপ্লাইজ আছে। আর কি আছে ভাইয়া? এই যে দেখো অগ্রিম বীমা আছে। এই তিনটা ডিরেক্ট আছে। এখন এই তিনটার সাথে কিন্তু কাজ আছে, যেমন প্রাপ্য হিসাবের সাথে আমাদের কি আছে? এই যে প্রাপ্য সেবায় বকেয়া দিলে আমরা এটা কি করেছি মনে আছে? প্রাপ্য হিসাবের সাথে যোগ করেছি কত টাকা? 6,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব হবে, এটার সাথে 6 যোগ করলে কত হয়? 46,000। আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এরপর দেখো সাপ্লাইজ ব্যবহার করে ফেলছি 7,000, তার মানে 7,000 মাইনাস করে আমরা সাপ্লাইজ নাম কত লিখবো? চলতি সম্পদ পাবে 7,000। অগ্রিম বীমা কত ব্যবহার করে ফেলছি? খরচ করে ফেলছি, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 1800, তার মানে অগ্রিম বীমা হবে 600। তার মানে কি হচ্ছে? প্রাপ্য হিসাব 46,000, সাপ্লাই 7,000, অগ্রিম বীমা 600। জাস্ট আমাদের অ্যান্সারটা আমরা যখন দেখব তখন দেখব এটা দেখো আমাদের প্রাপ্য হিসাব কত? 46,000। কারণ প্রাপ্য হিসাবের সাথে বকেয়া সেবা এটা যোগ করেছি। সাপ্লাইজ কত ভাইয়া বলছিলাম? 7,000। আর অগ্রিম বীমা কত? 1800 খরচ হয়ে গেছে 2400 থেকে 600। ওকে, এতটুকু আমরা বুঝেছি। আরেকটা জিনিস আমাদের কমন, আমরা জানি এই যে বিনিয়োগের যে পার্সেন্টেজ, তো আমি বলেছি এটা দুই জায়গায় যাবে। এটা একবার আমার আয়, আর আয়কে বকেয়া ধরবো, সুদকে সবসময় বকেয়া ধরবো। তার মানে বকেয়া বিনিয়োগের সুদ, এটা আমার জন্য বকেয়া আয়, আর বকেয়া আয় হবে চলতি সম্পদ। সো এটার 5,000 টাকা আমাদের চলতি সম্পদ পাশে লিখবে, এই যে বকেয়া বিনিয়োগের সুদ 5,000। তাহলে টোটাল আমরা চলতি সম্পদ পেয়ে গেছি কত? এই যে 58,600। প্রথমে 1 নম্বরে আমরা এটা লিখবো চলতি সম্পদ। 2 নম্বরে লিখবো আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিচ্ছু নাই ভাই, জাস্ট কি করবো? আমাদের এই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ 50,000, এটা ডিরেক্ট লিখে দিব, শেষ। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগে এটা লিখবো 50,000। তাহলে 2টা সম্পদ পেলাম। এবার আসো আমাদের লাস্ট যে সম্পদটা, সেটা হচ্ছে কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরে হবে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ আছে এখানে কি? যন্ত্রপাতি। আর কোনো স্থায়ী সম্পদ আছে কিনা? আর কোনো স্থায়ী সম্পদ এখানে নাই। তো যন্ত্রপাতির সাথে একটা কাজ আছে। কিসের কাজ? আমরা দেখেছি যন্ত্রপাতির অবচয় 5%, অর্থাৎ এই যে 1,30,000 টাকা, এটার অবচয় 5% মানে কত? 10%, 13,000, 5% হচ্ছে কত? 6,500। এটা আমরা কোন জায়গায় লিখবো? 2 জায়গায়। এই যন্ত্রপাতির অবচয় একবার পরিচালনা ব্যয় হিসেবে ব্যয় পাশে লিখবো, আর এই অবস্থাটাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদে সম্পদ থেকে বাদ দিব। তাহলে এটা যদি সম্পদ থেকে বাদ দিই, তাহলে আমাদের যন্ত্রপাতি থেকে বাদ দিব, তবে কি নামে বাদ দিব? পুঞ্জীভূত অবচয় নামে 6,500 বাদ দিব। আসো আমাদের স্থায়ী সম্পদে যদি আমরা যাই, তাহলে যন্ত্রপাতি আমরা বাদ দিব কত? এই যে 6,500 পুঞ্জীভূত অবচয় নামে বাদ দিব। এখন এটা তো বাদ দিলাম, কিন্তু রেয়া মিলে দেখো একটা বিষয় আছে আমাদের। রেয়া মিলে আমাদের একটা পুঞ্জীভূত অবচয় আছে না ভাইয়া? এটাও এই 6,000 টাকাও আমাদের যন্ত্রপাতি থেকে বাদ দিতে হবে। সমন্বয়টা তো বাদ দিব, রেয়া মিলিটটাও বাদ দিতে হবে। আর সমন্বয় না থাকলেও আমরা রেয়া মিলিটটা বাদ দিতাম। তাহলে এই যন্ত্রপাতি থেকে আমার প্রথমে এই 6,000ও বাদ দিতে হবে, আবার সমন্বয় কত এসেছে? 6,500। তার মানে যন্ত্রপাতি থেকে আমি প্রথমে ধরো 6,500 বাদ দিলাম, এরপরে হচ্ছে 6,000 বাদ দিলাম। এই 6,500 হচ্ছে সমন্বয়ের, যেটা আমরা আগে ব্যয় লিখেছি, আর এই 6,000 হচ্ছে আমাদের রেয়া মিলের, যেটা আমরা এমনিতেই বিপরীত সম্পদ হিসাবে যন্ত্রপাতি থেকে বাদ দেব। তাহলে যন্ত্রপাতি থেকে টোটাল বাদ হবে কত? 2টা, এই যে 6,500 এবং 6,000, টোটাল 12,500 বাদ যাবে। তাহলে নিজ যন্ত্রপাতি মানে স্থায়ী সম্পদ যেহেতু আর নাই, তাহলে আমরা 3টা সম্পদ পেয়ে গেলাম। আরেকটা সম্পদ হচ্ছে ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ, যেটাকে আমরা অন্যান্য সম্পদ নামেও চিনি। সেই সম্পদটা এই পাশে নাই, সেজন্য আমাদের টোটাল 4টা সম্পদ। তাহলে 1 নম্বরে আমরা এটা লিখবো, 2 নম্বরে এটা লিখবো, 3 নম্বরে এটা লিখবো, এভাবে সাজাবো। ওকে, তাহলে আমরা যোগ করলে টোটাল হবে কি সম্পদ? মোট সম্পদ। মোট সম্পদ হলে আমরা সেটাকে ব্যালেন্স ক্লোজ করে দেব। তাহলে মোট সম্পদ কত ভাইয়া? 26,100। এখন খেয়াল করো, এই অঙ্কে তারা যেহেতু স্থায়িত্বের ভিত্তিতে করেছে, তারা আগে দীর্ঘমেয়াদী সম্পদ বা স্থায়ী সম্পদ লিখেছে, তো সেজন্য তারা কি করবে? প্রথমে মালিকানা সত্ত্ব লিখবে। আমরা বলেছি আমরা করবো কিভাবে?
তারল্যের ভিত্তিতে, অর্থাৎ প্রথমে আমরা চলতি সম্পদ লিখবো, তারপরে বিনিয়োগ, তারপরে স্থায়ী সম্পদ, তারপরে অসমন্বিত ব্যয়। এখন আসো, আমাদের যেহেতু আর্থিক অবস্থার বিবরণী করছে, আমরা তো সম্পদ পাস করলাম, এখন দায় পাশে প্রথমে কি দায় বলছি? চলতি দায়। তো চলতি দায় কি কি আছে? তারা কিন্তু প্রথমে মালিকানা সত্ত্ব লিখবে, আমরা কিন্তু চলতি দায় লিখবো। চলতি দায়ের মধ্যে প্রথমে আমরা যদি একটু একবারই মিলটা বিশ্লেষণ করি, আমরা পাবো সরাসরি দায় হচ্ছে অনুপার্জিত সেবায়। এরপরে কি আছে ভাইয়া? এরপরেতে কি আছে? এরপরে ডিরেক্ট কোনো চলতি দায় নাই। আমরা যদি ভুল না করি, এই যে অনুপার্জিত সেবায়, তো ভাই অনুপার্জিত সেবায় তো 12,000, কিন্তু এটা 3 ভাগের 1 ভাগ তো অর্জন হয়ে গেছে, তার মানে 4,000 টাকা অর্জন হয়ে গেছে। দায় থাকলো কত? এটা আমরা শুরুতেই বলেছি, ক নাম্বারে আমরা বের করেছি, অনুপার্জিত সেবা আয়ের নামে থাকবে আমাদের 8,000। কেন? কারণ আমার এই 12,000 থেকে 4,000 অলরেডি উপার্জন হয়ে গেছে, সো আমার দায় থাকবে এটা 8,000, এটা চলতি দায়ে যাবে। চলতি দায় আর কি কি যাবে? দেখো, আমাদের দায় মিলে আর কোনো চলতি দায় নাই। এবার আমরা সমন্বয়ে যদি যাই, তাহলে আমরা একটু দেখবো যে কোনো চলতি দায় আছে কিনা। অনুপার্জিত সেবায়ের কাজটা করে ফেলছি, বীমা খরচের মেয়াদ, কিন্তু সমন্বয়ে কোনো কিছু নাই। এবার আমরা রেয়া মিলের সমন্বয় পাবো। দেখো, রেয়া মিলের সমন্বয় যে 6% ঋণ, তো আমরা ঋণের সুদ বের করেছি কত? 1800। মনে আছে কিনা যে 60,000 টাকা 6% হারে 6%কে 6 মাসের করেছি, কারণ আমাদের ঋণ নিয়েছে এত। তো ঋণের সুদ আমার কত? 1800। তাহলে ঋণের সুদ আমরা কোথায় লিখেছি? একবার ব্যয় লিখেছি ঋণের সুদ, আবার ব্যয় বকেয়া থাকলে দায় বলছি চলতি দায় লিখতে হবে ঋণের সুদ। তো ঋণের সুদ আমরা কত লিখবো? 1800 লিখবো। তো আমরা প্রথমে চলতি দায়ে চলে যাব। অনুপার্জিত সেবায় ভাইয়া কত লিখবো? এই যে অনুপার্জিত সেবায় আমাদের কত হবে? অনুপার্জিত সেবায় খেয়াল করবা, অনুপার্জিত সেবায় আমাদের 8,000, কারণ 12,000 থেকে আমরা কি করছি? 4,000 মাইনাস করে দিয়েছি, উপার্জন হয়েছে, সো 8,000। আর ঋণের বকেয়া সুদ কত ভাইয়া? 1800, অর্থাৎ 9,800 হচ্ছে আমাদের চলতি দায়। এরপরে কি আসবে ভাইয়া? দীর্ঘমেয়াদী দায়। ভাই দীর্ঘমেয়াদী দায় কিচ্ছু না, জাস্ট আমার ওই যে বিনিয়োগের মতো, বিনিয়োগে যে শুধু যে বিনিয়োগটা বসে পুরো টাকাটা, দীর্ঘমেয়াদী দায় ঋণের পুরো টাকাটা কত টাকা? এই 60,000 টাকা বসে যাবে, শেষ দীর্ঘমেয়াদী দায়। সো দীর্ঘমেয়াদী দায় আমাদের এই যে ঋণের 6% ঋণের এই 60,000 টাকা বসে গেছে। এই দুইটা যোগ করলে ভাই আমি পাবো মোট দায়। দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় যোগ করলে আমরা পাবো মোট দায়। এটার সাথে আমরা এখন মালিকানা সত্ত্ব যোগ করবো। তো মালিকানা সত্ত্বে কি যাবে? আমরা সবাই জানি মূলধন, মূলধনের সাথে নিট মুনাফা আমরা যেটা ক্ষতে পেয়েছি, এই যে এখানে যে আমরা নিট আয় বা নিট ক্ষতি পেয়েছি, তো নিট মুনাফাটা এটার সাথে কি করব? যোগ করব, আর উত্তোলনটা কি করব? বাদ দিব। তাহলে আর কোনো কিছু আছে কিনা এখানে? আমাদের কোনো অন্য কোনো কিছু নাই। আমরা যদি একটু খেয়াল করি, মূলধনের সাথে সম্পর্কিত, তাহলে মূলধনের সাথে নিট মুনাফা যোগ উত্তোলন মাইনাস। এরপরে এই পাশে যদি আমরা আসি, মূলধন সংক্রান্ত কোনো কিছুই নেই। সো এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। আমরা মালিকানা সত্ত্বতে কি পাবো? মূলধন, মূলধন লিখবো, মূলধনের সাথে নিট মুনাফা কি করব? যোগ করব, উত্তোলন মাইনাস করব। এটাই হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব সম্পদ। তাহলে এই যে আমাদের চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে আমার ওই মোট সম্পদের সমান হবে, কারণ এটা তো মোট সম্পদ। তো মোট সম্পদ তো আমরা ব্যালেন্স ক্লোজ করব। মোট সম্পদ যত হবে, দায় ও মালিকানা সত্ত্ব মিলে তত হবে। তাহলে আমরা এই যে প্রশ্নটা সলভ করলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই প্রশ্নটার মধ্যে আমাদের পূর্ণাঙ্গ একটা আয় বিবরণী বলা আছে এবং একটা আর্থিক অবস্থার বিবরণী আছে, এবং আমরা এটা সম্পদ এবং দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত বের করেছি, আমাদের কত টাকা বের করতে হয়। সো এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আশা করি তোমরা এটা পারবা। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব ভাইয়া। পরের প্রশ্নে 2 নম্বর প্রশ্ন যদি সলভ করতে যাই, এটাও একটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। তো এখানে আমাদের কি বলেছে? আমাদের বলেছে চলতি বছরের ভাড়া বাবদ আয় কত। এরপরে একই রকম ভাবে আমার আয় বিবরণী, এখানে বলছে চলতি সম্পদ এবং চলতি দায়, পুরো আর্থিক অবস্থার বিবরণী না বলে সেখানে একটা অংশ বলেছে। সো প্রথমে আমি যদি ভাড়া আয় বের করি, আমাদের ভাড়াটা কোন পাশে আছে? দেখো, এই যে ভাড়া আয় ক্রেডিট পাশে আছে 8,000 টাকা। ওকে, ভালো। এখন ভাড়া আয় নিয়ে কি বলা আছে? ওকে, আমরা একটু যদি দেখি আমাদের ভাড়া আয় কি বলা আছে। ভাড়া এই যে দেখো, 4 জুন 30 তারিখের পূর্বে 4,800 টাকা অনুপার্জিত ভাড়া আয় অর্জিত হয়, যা হিসাবের খাতায় এখনো লিপিবদ্ধ করা হয় নাই। মানে 4,800 টাকা আমার ভাড়া আয় ছিল অনুপার্জিত, সেটা কিন্তু অর্জিত হয়ে গেছে। তো আমরা তো জানি অনুপার্জিত আয় যখন অর্জিত হয়ে যাবে সেটাই আয় হয়ে যাবে। সো অনুপার্জিত ভাড়া আয় এখানে অবশ্যই ছিল কোনো এক জায়গায়, এরা মিলে এই যে এখানে এই যে 7,400 জায়গায় আমার 4,800 টাকা অর্জিত হয়ে গেছে। তো এই 4,800 একবার কি করবো? 7,400 থেকে মাইনাস করে দিব, দায় কমবে। আবার এটা ভাড়া আয়ের সাথে
4,800 যোগ হয়ে যাবে। এটা সমন্বয়ের কাজ দুইবার, একবার ভাড়া আয়ের সাথে আয় পাশে যোগ করব, আবার দায় থেকে মাইনাস করব। ক্লিয়ার? কারণ অর্জিত হয়ে গেছে। এরপরে দেখো বলা আছে আর কোনো ভাড়া, এই যে ভাড়াটিয়ার নিকট হতে ভাড়া বাবদ আয় 6,000 টাকা এখনো প্রাপ্য হয়েছে। প্রাপ্য ভাইয়া, প্রাপ্য মানে হচ্ছে যে টাকাটা তোমার পাওয়ার কথা এখনো পাও নাই কিন্তু ভবিষ্যতে পাবা, এটাকে বলা হয় প্রাপ্য। তো ভাড়া যদি আমাদের প্রাপ্য হয় সেটা একবার আমার প্রাপ্য হিসাব বা দেনাদারকে বাড়াবে, কারণ আমি টাকাটা পাবো, অন্যদিকে আমার ভাড়া আয়টাকেও বাড়াবে। সো এটা আমরা কি করব, এই ভাড়া আয়টাও আমাদের এই যে যেটা 6,000 টাকা প্রাপ্য, এটা ভাড়া আয়ের সাথে যোগ হবে। তার মানে ভাড়া আয়ের সাথে টোটাল যোগ হচ্ছে কয়টা, অনুপার্জিত ভাড়া আয়ের যতটুকু উপার্জন হয়েছে আবার যতটুকু আমরা প্রাপ্য হব, অর্থাৎ কত আমরা কত প্রাপ্য হব 6,000। তাহলে 6,000 আর 80,000 যোগ করলে 86,000 আর 4,800 90,800 টাকা হচ্ছে এই যে ক নাম্বার ভাড়া আয়। আমরা একটু সলভটা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আমরা যদি একটু থিঙ্কিং করি, আমাদের ভাড়া আয়ের কথা বলছে, তো ভাড়া আয় ভাইয়া আমার ছিল 80,000, এখান থেকে ওই যে অনুপার্জিত ভাড়া আয় যতটুকু উপার্জিত হয়েছে 4,800 যোগ করেছি 84,000, এটার সাথে বকেয়া ভাড়া আয়টা প্রাপ্য ভাড়া আয়টা আমরা কি করেছি 6,000 টাকা যোগ করেছি। টোটাল ভাড়া আয় হচ্ছে 90,800। এটা আমাদের কি বসবে, আয় বিবরণীর আয় পাশে বসবে। ক নাম্বার প্রশ্নে 2 নাম্বার পেয়ে যাবা তোমরা। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, আমরা মোটামুটি যদি থিঙ্কিং করি তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। আমার মনে হয়, সরি কোথায় গেলাম আমি, এই যে এখানে। ওকে, এখন আমরা আলোচনা করব আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার বলছে আমাদের আয় বিবরণী করতে। তো আয় বিবরণীতে আমরা কি পাবো ভাইয়া, যেহেতু কি অঙ্ক, সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক, আয় থেকে আমরা ব্যয় মাইনাস করব, নিট মুনাফা বা ক্ষতি বের করবো। তো এখানে আয় কি কি আছে আমরা একটু দেখি। এই যে এই পাশে গিয়ে কোনো আয় পেলাম না, এই পাশে এসে আমি ভাড়া আয়টা পেলাম, আর কোনো আয় আমি পেলাম না। তাহলে আমরা আয় পেলাম ব্যয় মিলে একটা ভাড়া আয়। তো ভাড়া আয়ের যোগফল কত, 90,000 কত, ওই যে আমরা ভাড়া আয়ের সাথে যে কাজটা করেছি, সরি সেই কাজটাই এখানে হবে। কি কি, এই যে ভাড়া আয়ের সাথে আমাদের 80,000-এর সাথে 4,800 অর্জিত ভাড়া আয় এবং বকেয়া ভাড়া আয় 6,000 যোগ করে 90,800 হয়েছে। দেখো আমাদের ক নাম্বারে আমরা এই যে আয়ের মধ্যে ভাড়া আয় ক থেকে যেটা পেয়েছি সেটা আয় পাশে লিখে ফেলব, শেষ। এখানে আর কোনো আয় নাই। এবার আয় থেকে আমরা কি করব, ব্যয়গুলা বাদ দিব। তো ব্যয়গুলা বাদ দিলে কি কি ব্যয় বাদ দিব ভাইয়া, আমরা যদি একটু থিঙ্কিং করি আমার ব্যয় কি কি আছে। রেয়া মিলে যদি শুরুতে যাই, আমার রেয়া মিলে ব্যয় আছে এখানে ডিরেক্ট ব্যয় আছে আমার মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 16,000, বেতন ও মজুরি 31,000। এই দুইটার সাথে কোনো কাজ আছে কিনা আমরা একটু দেখব। এই দুইটার সাথে খেয়াল করব কোনো কাজ নাই, তার মানে এই দুইটা আমরা সরাসরি লিখে ফেলবো। কি, এই যে মেরামত রক্ষণাবেক্ষণ 31,000, সরি কত 13,000, আর বেতন ও মজুরি হচ্ছে 31,000। এখন দেখো এটার সাথে আমাদের এই বেতন ও মজুরির সাথে একটা কাজ এখানে আছে, আমার চোখে পড়ে নাই। দেখো এই যে বলছে 5 তারিখ বেতন বকেয়া রয়েছে 4,000 টাকা। তো বেতন বকেয়া রয়েছে 4,000 টাকা, তাহলে এটা বেতনের সাথে যোগ হবে। মনে রাখবা সবসময় যে কোনো খরচ যদি বকেয়া থাকে সেটা খরচের সাথে কি হয়, যোগ হয়, আর অগ্রিম থাকলে সেটা কি হয়, বিয়োগ হয়। সবসময় এটা মাথায় রাখবা। আর আমরা যখন বোর্ডের পরীক্ষার হলে অঙ্কটা করব তখন তো আমাদের এভাবে করা লাগবে না। আমি জাস্ট কি করব, রেয়া মিলটা পড়ে রেয়া মিলের সাথে যার যার সম্পর্ক আছে আমি সেগুলা কি করব, একটা দাগ দিয়ে দেখবো। যেমন ভাড়ার সাথে কাজ আছে 2টা, ভাড়াতে 2টা দাগ দিব, বেতন মজুরির সাথে কাজ আছে একটা, বেতন মজুরিকে একটা দাগ দিব, এভাবে করব। তাহলে রেয়া মিলে আমরা ব্যয় পেলাম হচ্ছে 2টা, মেরামত রক্ষণাবেক্ষণ বেতন মজুরি। তো বেতন মজুরির সাথে বকেয়া কাজ আছে, আমরা সেটা যোগ করলাম। দেখো তাহলে রেয়া মিলের কাজটা আমাদের শেষ। এখন রেয়া মিলের কাজ শেষে আমাদের কি আর ব্যয় নাই, আছে। কারণ আমরা তো জানি শুধু রেয়া মিলে থাকলেই হবে না, আমাদের সমন্বয় খুঁজতে হবে, বা রেয়া মিলের মধ্যে যদি কোনো সমন্বয় থাকে সেটাও খুঁজতে হবে। তো আমরা প্রথম যে জিনিসটা এখানে লক্ষ্য করব সেটা হচ্ছে, একটু খেয়াল করো এই জিনিসটার দিকে তাকালে বুঝতে পারবো। এই যে 1 নাম্বার, প্রতি মাসে 300 টাকা বিমা অতিক্রান্ত হয়, মানে তোমার যে অগ্রিম বিমা দিয়েছো 6,000 টাকা, খেয়াল করবা। তাহলে প্রত্যেক মাসে তোমার 300 টাকা করে ওই বিমাটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো আমরা তো জানি অগ্রিম বিমার মেয়াদ শেষ হয়ে যাওয়া মানে কি, বিমা খরচ হয়ে যাওয়া। তাহলে প্রত্যেক মাসে যদি 300 টাকা করে খরচ হয়, 1 বছর মানে 12 মাস, আমরা 12 মাসে বিমা বাবদ কত টাকা খরচ হয়ে যাবে, 3 × 12 = 3600। তাহলে এটা আমাদের কি হবে, এটা একবার অগ্রিম বিমা থেকে বাদ হয়ে যাবে,
সম্পদ পাশ যখন লিখবো চলতি সম্পদে আমরা দেখাবো এটা একবার অগ্রিম বিমা থেকে বাদ। আবার এই 3600 টাকা আমাদের কি খরচ? বিমা খরচ। সো বিমা খরচ তো একটা ব্যয়, সো বিমা খরচ নামে আমি 3600 লিখবো। এই যে খেয়াল করো, বিমা খরচ 3600 টাকা। বুঝতে পেরেছো কিনা? খুব কমন একটা বিষয়, বিমা খরচ 3600 টাকা। আবার দেখো আমি পরে ইয়াতে দেখাই, যখন আমরা চলতি সম্পদ লিখবো আমি এখানেই বলে দিচ্ছি, তখন এই যে অগ্রিম বিমা থেকে 6000 থেকে 3600 মাইনাস করে বাকিটা আমরা এখানে লিখবো। বুঝতে পেরেছ? এভাবে আমাদের অঙ্কটা করতে হয়। এখন আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, এটা আমরা বিমা খরচ লিখলাম। এরপরে দেখো 30শে জুন তারিখে গণনা দেখা যায় 800 টাকা সাপ্লাইস মজুদ আছে। ভাইয়া সাপ্লাইস তোমার ছিল 3300 টাকা, এখন তোমাকে বলছে 800 টাকার মজুদ আছে, মাত্র 800 টাকা মজুদ আছে, তার মানে বাকি কত? 2500 টাকা সাপ্লাইস কি হয়ে গেছে ভাই? খরচ হয়ে গেছে। তো 2500 টাকা সাপ্লাইস খরচ হয়ে গেছে মানে এটা ব্যয়, তাহলে একবার এটা ব্যয়ের মধ্যে লিখবো 2500। আবার যখন সম্পদ পাশে যাব তখন এই 3300 টাকা সাপ্লাইস থেকে আমি 2500 মাইনাস করব, তাহলে মজুদ ভাবে সম্পদ ভাবে থাকবে হচ্ছে কত? 800। দেখো আমরা যখন সম্পদ পাশে সাপ্লাইস মজুদ লিখতে যাব 800 লিখবো, কারণ কি আমার এই 3300 টাকা সাপ্লাইসের মধ্য থেকে আমার 2500 টাকা খরচ হয়ে গেছে, সো এখানে 800 টাকাই থাকবে। কিন্তু এই যে 2500 টাকা খরচ হয়ে গেছে ভাই, এটা আমার কি ব্যয় পাশে বসবে, এই যে সাপ্লাইস খরচ 2500। তাহলে খুব ইজি একটা জিনিস, যে সম্পদ যখন খরচ হয়ে যাবে একবার, সেই খরচটা পরিচালনা ব্যয় লিখবো, আবার আমরা ওই সম্পদ থেকে মাইনাস করে দেব। দায়ের যখন আয় হয়ে যাবে তখন সেটা দায় থেকে মাইনাস করবো, আবার আয়ের সাথে যোগ করে দেবো, জাস্ট উল্টো কাজটা করবো। তাহলে আমরা কি পেলাম এখানে? বিমা খরচ পেলাম, বেতন মজুরি পেলাম, মেরামত রক্ষণাবেক্ষণ পেলাম, সাপ্লাইস খরচ পেলাম। এরপরে দেখো আমাদের আর কি সমন্বয় আছে, আমরা একটু যদি চলে যাই, আমাদের বেতন বকেয়ার কাজ করেছি, ভাড়ার কাজ করেছি। এই যে বলছে বন্ধকি ঋণের সুদ এর হার কত পার্সেন্ট? 10%। তো বন্ধকি ঋণের সুদের হার যদি 10%, 9% হয়, বন্ধকি ঋণ কত? এই যে বন্ধকি ঋণ একটু খেয়াল করবা, বন্ধকি ঋণ আছে 80,000 টাকা। তো 80,000 টাকার 9% ভাইয়া, 80,000 টাকার 9% কত হয়? যদি 9% ডিরেক্ট করি, 8×9 = 72, 8×9 কত? 1% হচ্ছে 800, 9% 8×9 = 72, 7,200। এটা হচ্ছে 1 বছরের সুদ। কিন্তু দেখো তো আমার অঙ্কটা শেষ হচ্ছে 30শে জুন, আর আমি ঋণটা নিয়েছি 1 জানুয়ারি 2023। 1 জানুয়ারি ঋণটা নিয়েছি, আমি বলেছি ডেট থেকে শেষ ডেট পর্যন্ত যাবা, আর অঙ্কটা শেষ হচ্ছে 30শে জুন। তার মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কয় মাস? 30শে জুন মানে জুন মাসও ধরবো 6 মাস। তার মানে এই ঋণটা আমাদের 6 মাস প্রতিষ্ঠানে ছিল, সেজন্য 6 মাসের সুদ হবে কত? 3600 টাকা। এখন এটা যে অঙ্কের শেষ তারিখে আমরা সবসময় মাথায় রাখবো, রেওয়া মিলের উপরে যে ডেটটা থাকবে সেটা শেষ তারিখ। আর সুদের ক্ষেত্রে আমরা সবসময় কি করবো, যে ডেট আছে সেই ডেট থেকে শেষ পর্যন্ত যাব, যত মাস হয়। যেমন 1/1/23 থেকে 30/6 কত? 23 পর্যন্ত গেলে তোমার 6 মাস হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2023 থেকে 30শে জুন 2023 পর্যন্ত 6 মাস। 6 মাসের সুদ হবে 3600। তো ঋণের সুদ, বন্ধকি ঋণের সুদ আমাদের জন্য একবার ব্যয়, এটা ব্যয় পাশে লিখবো। আবার এটা দায়, কারণ ব্যয় বকেয়া, তো বকেয়া ব্যয় হচ্ছে দায়, চলতি দায়ে যাবে কত? 3600। আমরা লিখে পেলে দুই পাশে, এই যে চলতি দায় যখন লিখবো, আচ্ছা আমরা ব্যয়ের মধ্যে আগে লিখে পেলে এই যে বন্ধকি ঋণের সুদ 3600। দেখো ব্যয় পাশে আমরা রেওয়া মিলে পেলাম দুইটা, সমন্বয় থেকে পেলাম কয়টা? বিমা খরচ, সাপ্লাইস খরচ, বন্ধকি ঋণের সুদ। আরেকটা জিনিস আছে এখানে, অবচয়। এই যে বলছে বার্ষিক অবচয়, দালানের 6000 টাকা, সরঞ্জামের 2400 টাকা। তাহলে এই অবচয়গুলো আমরা জানি সম্পদ পাশে যখন যাব তখন আমার দালান এবং সরঞ্জাম থেকে পঞ্জীভূত অবচয় নামে বাদ হবে। আর এই অবচয়গুলো আমাদের পরিচালনা ব্যয় কত? 6000 আর 2400, 8400 আমাদের পরিচালনা ব্যয়। এই যে অবচয় 6000 আর 2400, 8400। তাহলে টোটাল আমরা তো আয় পেলাম 90800, আর আমরা টোটাল ব্যয়গুলো যোগ করলে টোটাল ব্যয় হবে কত? 66100। এটা থেকে এটা মাইনাস করলে আমরা নেট মুনাফা পাবো কত? 24700। তো ক নাম্বার প্রশ্ন আমরা আগে করেছি, খ নাম্বার প্রশ্ন এখন দেখলাম যে আমার নেট মুনাফাটা কিভাবে বের করতে হয়, বা আয় বিবরণীটা কিভাবে করতে হয়। তো আয় বিবরণী মানেই হচ্ছে আয় থেকে ব্যয় মাইনাস করব। খুবই সিম্পল অঙ্ক। এখন লাস্টের যে প্রশ্নটা বলছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ, ভাইয়া এটা কিন্তু তোমরা অলরেডি জানো, কারণ আমরা কিন্তু অলরেডি এটা নিয়ে কথা বলে ফেলছি যে চলতি সম্পদ আর চলতি দায়ে কি কি যাবে, আমরা কিছু কাজও দেখিয়েছি। তো প্রথমে চলতি সম্পদে আমাদের নগদ তহবিল যাবে, সাপ্লাইজ
ভাই সাপ্লাইজের মধ্যে থেকে কত টাকা মেয়াদ শেষ হয়ে গেছে আমরা একটু দেখি, যে 800 টাকার সাপ্লাইজ হাতে আছে, তার মানে এখান থেকে 2500 টাকা বাদ হয়ে যাবে, সাপ্লাইজ বসবে 800 টাকা। এরপরে অগ্রিম বিমা কত, 3600 টাকার মেয়াদ শেষ হয়ে গেছে না, প্রত্যেক মাসে বিমা 300 টাকা করে, 3600 মাইনাস হয়ে যাবে, আমাদের বসবে কত ভাইয়া, আমাদের এখানে বসবে হচ্ছে মূলত কত, 2400। এরপরে কি আছে, চলতি সম্পদে আমরা তিনটা পেলাম, কি কি, নগদ, সাপ্লাইজ, অগ্রিম বিমা। এরপরে আমরা চলতি সম্পদে মোটামুটি আর 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 কিচ্ছু নাই, এই পাশে কিচ্ছু নাই, এখানে অগ্রিম বিমার কাজটা করেছি, এরপরে সাপ্লাইজের কাজটা করেছি, অবশ্য হয়তো চলতি সম্পদ না, অনুপার্জিত সেবা এটা দায়। এরপরে বেতন, বকেয়া, বকেয়া বেতন কিন্তু দায় ভাই, এটা চলতি সম্পদ না। তো চলতি সম্পদ পাশে এই যে আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে উপভাড়ার নিকট থেকে যে ভাড়াটা প্রাপ্য, তো এটা একবার তো আমাদের ভাড়ার সাথে যোগ হয়েছে, আবার একটা চলতি সম্পদ, প্রাপ্য কি ভাড়া, প্রাপ্য ভাড়া 6000 টাকা চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ যাবে চারটা, নগদ, সাপ্লাইজ, অগ্রিম বিমা আর কি প্রাপ্য ভাড়া। ওকে আমরা একটু দেখি আমাদের চলতি সম্পদ পাশে কি আছে ভাইয়া, এই যে দেখো নগদ, সাপ্লাইজ, নগদ এত, সাপ্লাইজ কত, ওই যে 800, এটা আগে করিয়েছি, অগ্রিম বিমা কত, এখান থেকে বিমা কত 3600 মাইনাস 2400, প্রাপ্য ভাড়া 6000, এই টোটাল যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাবো। এখন এখানে চলতি সম্পদ গেলে এবার বলছে আমাকে চলতি দায়, ভাইয়া চলতি দায় কত আমরা জানি, চলতি দায় এই অঙ্কে এই যে প্রদেয় হিসাব আছে, এটার সাথে কোনো কাজ আমরা পেলাম না, সো এটা চলতি দায়। অনুপার্জিত ভাড়া আয়, এটাও চলতি দায়, দুইটা পেলাম। তবে অনুপার্জিত ভাড়া আয়ের কতটুকু উপার্জিত হয়ে গেছে আমরা এখানে দেখলাম, যে এই যে অনুপার্জিত ভাড়া আয়ের 4800 টাকা উপার্জিত হয়ে গেছে, সো এটা 4800 টাকা মাইনাস হয়ে যাবে, বাকি টাকা বসবে। এরপরে আমরা চলতি দায়ে কি পেলাম, আর তেমন কিছু পেলাম না। তবে আমরা এখানে যাব যে এখানে আমাদের কি কি আছে, আমাদের চলতি দায়ে এখানে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে এই যে ঋণের বকেয়া সুদ ছিল কত, বন্ধক ঋণ তো দীর্ঘমেয়াদী দায়, কিন্তু এটার বকেয়া সুদ যেটা কত 3600 মেবি পেয়েছি, এই 3600 আমাদের কি হবে বলো, কারণ বন্ধক ঋণ ছিল কত, এই যে 80000, 80000-এ কত পার্সেন্ট, 80000-এর 9%, তো 9% কত 7200, এটা 6 মাসে হচ্ছে 3600। ওকে, এটা বন্ধক ঋণের বকেয়া সুদ। আর এই যে বেতন ও মজুরি বকেয়া রয়েছে, কোথায় বেতন বকেয়া রয়েছে, কোথায় আছে, এটা আমরা আগে পেলাম, এই যে বেতন, কোথায় বেতন বকেয়া রয়েছে, এই যে 30 জুন বেতন বকেয়া রয়েছে 4000। তাহলে চলতি দায় পেলাম চারটা, প্রদেয় হিসাব, অনুপার্জিত ভাড়া আয়, বন্ধক ঋণের বকেয়া সুদ আর বকেয়া বেতন। আসো এই চারটা জিনিস আমরা দেখি, প্রদেয় হিসাব ডিরেক্ট বসে যাবে, কাজ নাই, আর অনুপার্জিত ভাড়া আয়ের যতটুকু উপার্জিত হয়েছে ততটুকু মাইনাস করে বাকিটা দায় থাকবে। বকেয়া বেতন 4000 টাকা আমরা পেলাম, আর বন্ধক ঋণের বকেয়া সুদ 3600, যোগ করলে আমরা মোট চলতি দায় পাবো। তো আমাদের এখানে প্রশ্নে বলেছে তোমাকে চলতি দায় এবং চলতি সম্পদের পরিমাণ, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র চলতি সম্পদ এবং চলতি দায়ের কাজ করেছি। তো এরই সাথে আমরা দুইটা প্রশ্ন সলভ করলাম। এই দুইটা প্রশ্ন হচ্ছে আমাদের সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন 100% কমন আসবে, মানে হুবহু এই প্রশ্ন আসবে এমন না, বাট এই টাইপের প্রশ্নই তুমি কমন পাবা। আবার বলিও না যে স্যার বলছে এটাই আসবে, হ্যাঁ, তাহলে তো আমি আবার ধরা খাবো, বলে আপনি কি প্রশ্ন পাইছেন নাকি ভাই। দেখো এবার আমরা রাজশাহী বোর্ড 2023 সালের এই প্রশ্নটা সলভ করব। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলছে যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য। ওকে, তো এখানে যে প্রশ্নটা আমাদের এসেছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক নাম্বার প্রশ্নটা আমাদের বলেছে যে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করবো। এরপরে বলছে নিট লাভ ধরে মালিকানা সত্ত্ব বিবরণী। এরপরে বলছে আমাদের মোট সম্পদ এবং মোট দায়। তো আমরা সম্পদ দায় চিনি, বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে করব। এই প্রশ্নটা কিন্তু আমাদের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্ক এইরকম হয়, যেখানে আমাদের কি করতে হয়, বিশদায় বিবরণী করতে হয়। ভাই বিশদায় বিবরণী সিস্টেমটা কি, আমরা এতক্ষণ সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্কে আমরা জাস্ট কি করছি, আয় থেকে ব্যয় মাইনাস করছি, তাহলে নেট মুনাফা পেয়েছি। আর বিশদায় বিবরণীতে আমাদের আয়কে দুই ভাগে ভাগ করি, এক পাশে থাকে বিক্রয় যেটা প্রত্যক্ষ পরিচালনায়, আরেক পাশে হচ্ছে অপরিচালনায়, মানে বিক্রয় ছাড়া বাকি যত আয় আছে সব কি আয়, অপরিচালনায়। আমি সংক্ষেপে একটু বেসিকটাও দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। বিক্রয় হচ্ছে প্রত্যক্ষ পরিচালনায় আয়, যেখান থেকে আমরা নেট বিক্রয় বের করব, আর এছাড়া বাকি যত আয় আছে সব অপরিচালনায়।
আর ব্যয়ের মধ্যে আমরা 3 ভাগ ভাগ করি ব্যয়টাকে। একটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালনা ব্যয়, একটা হচ্ছে পরিচালনা ব্যয় বা পরোক্ষ পরিচালনা ব্যয়, আরেকটা এই অপরিচালনার বিপরীত অপরিচালন ব্যয়। এই 3 প্রকার। এভাবে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, তারপরে পরোক্ষ পরিচালন আয় পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দিব, এরপরে অপরিচালন আয় যোগ করে অপরিচালন ব্যয় বাদ দিয়ে আমরা নেট মুনাফাটা পাবো। আচ্ছা, সেটা পরের আলোচনা। আমাদের মেইন কথা হচ্ছে এখানে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করবো ভাইয়া। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য একটাই টেকনিক আমি বলে দিই, যত ধরনের প্রত্যক্ষ খরচ আছে সব যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিবা, শেষ। আমাদের আর কোনো সূত্রের দরকার নাই। তাহলে প্রত্যক্ষ পরিচালনা ব্যয় কোনগুলা, এগুলা চিনবো কিভাবে ভাই? এগুলা চেনার দায়িত্ব তোমার। জাস্ট আমি বেসিকটা একটু ধরাই দিই। এখানে বেসিক ক্লাস না, এটা ম্যাথ সলভের ক্লাস। আমার বেসিক ক্লাস আছে, যাদের অ্যাকাউন্টিং নিয়ে নিতান্তই সমস্যা তারা আমার সাথে যোগাযোগ করিও। প্রয়োজনে আমি তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দিই। এই যে আমি আর্থিক বিবরণী এখন করাচ্ছি ভাই, আমার সাথে অ্যাড থাকলে তুমি অনেকভাবে করতে পারো। 01682900355, এটা হচ্ছে ভাইয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে জাস্ট হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপে কি করবা, নক করবা। এই হোয়াটসঅ্যাপে যখন নক করবা জাস্ট পরিচয় দিয়ে বলবা যে আমি এইচএসসির স্টুডেন্ট, এই কলেজে বলি বা এখানে থাকি, আমার এই প্রবলেমটা আছে, আপনি আমাকে সলভ করে দেন। তাহলে যে কোনো ধরনের সমস্যা আমি সলভ করে দিব। 01682900355, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। এখন আসো, এই যে বিষয়টা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় প্রত্যক্ষ পরিচালন ব্যয় কিভাবে চিনব, মনে রাখবা যে সকল ব্যয় পণ্যদ্রব্য উৎপাদন এবং ক্রয়ের সাথে ডিরেক্ট জড়িত সেগুলাই প্রত্যক্ষ পরিচালনা ব্যয়। তো এই অঙ্কে প্রত্যক্ষ পরিচালনা ব্যয় কোনটা আছে আমরা যদি একটু দেখি, যেমন ক্রয়, এরপরে ক্রয়ের সাথে ক্রয় বার্তা মাইনাস হয়, আমরা পরে বলবো। প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে কি আছে, এই দুইটা পাইলাম আমি, মূলত আমি এখানে দুইটা পাইলাম। এখন এরপরে কি আছে সেটা পরের আলোচনা। তাহলে প্রত্যক্ষ পরিচালনা ব্যয় এখানে ক্রয় এবং প্রারম্ভিক মজুত পেলাম। আর কি আছে এছাড়া আছে, দেখো, ক্রয়, প্রারম্ভিক মজুত, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন বা বহন খরচ, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ বা বন্দর খরচ, ড্রয়িং অফিসের বেতন, তারপরে হচ্ছে আমাদের কি কারখানার যে খরচগুলা সেগুলা, কারখানার, তারপরে যে উৎপাদন সংক্রান্ত খরচগুলা, রয়্যালিটি বা সত্ত্ব ভাড়া, এই জিনিসগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ পরিচালন ভাড়া, মজুরি, হ্যাঁ, এই জিনিসগুলা। তো প্রত্যক্ষ পরিচালনা যা বলেছি এর বাইরে তেমন নাই। তো প্রারম্ভিক মজুত পণ্য, এখন আমরা দেখব প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের কোনো কাজ সাধারণত কম থাকে না। তো প্রারম্ভিক মজুত পণ্য লিখবো। আর ক্রয়, এই ক্রয় কত আছে ভাইয়া, এই সামনে প্রথমটা হচ্ছে এটা। তাহলে ক্রয় হচ্ছে এখানে 90,000 আর বিক্রয় হচ্ছে 1,68,000। যেমন প্রাপ্য হিসাব 25,000, প্রদ হিসাব কত 15,000, এভাবে আর কি। আর বিক্রয় বারটা কত ভাইয়া, বিক্রয় বারটা এখানে 1,000 আর ক্রয় বারটা হচ্ছে ভাইয়া 2,000। তাহলে মাথায় রাখবা এই যে ক্রয় 90,000, ক্রয় থেকে তার বিপরীত, ক্রয় হচ্ছে একটা ব্যয়, তার বিপরীত ব্যয়টা, বিপরীত দিকের ব্যয়টা বাদ হয়। তো ক্রয় তো ডেবিটে, তার বিপরীত দিকে ব্যয় হচ্ছে যে ক্রয় বারটা, কোনটা 2,000। আবার বিক্রয় থেকে বাদ হবে কোনটা, বিক্রয় ক্রেডিটে আছে তার বিপরীতটা, অর্থাৎ এই 1,000 টাকা বাদ হবে। এটা করলে বিপরীত আয়, ক্রয় বারটাকে বলে বিপরীত ব্যয়। তার মানে বিপরীত ব্যয় মানে ক্রয় বারটা ক্রয় থেকে বাদ, আর বিক্রয় বারটা বিপরীত আয়, তার মানে বিক্রয় আয় আয় থেকে বাদ, অর্থাৎ বিক্রয় বারটা বিক্রয় থেকে বাদ, ক্রয় বারটা ক্রয় থেকে বাদ। এটা আমরা বাদ দিব রায় মিলে থাকলে। তাহলে ক্রয় থেকে ক্রয় বারটা বাদ দিলাম। এবার ক্রয়ের সাথে অন্য কোনো কিছু আছে কিনা আমরা যদি দেখি, আমরা একটু এখানে দেখলে খেয়াল করব যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছেন ভাইয়া। আমরা নর্মাল জাবেদা কি করি, মালিক যদি পণ্য উত্তোলন করে ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে আমার জাবেদা কি হয়, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। ক্রয় ক্রেডিট মানে এটা ক্রয়কৃত পণ্যকে কমিয়েছে, তো ক্রয় থেকে তাহলে আমার এই যে পণ্য উত্তোলন 2,000 টাকা, এটাও মাইনাস হবে। তাহলে নেট ক্রয়টা এখানে কত হয়, ক্রয় 90,000 থেকে 2,000 মাইনাস হবে 88,000, আবার 2,000 মাইনাস হবে 86,000। আর প্রারম্ভিক মজুত পণ্য কত ভাইয়া, প্রারম্ভিক মজুত পণ্য আছে আমাদের এখানে 27,000। তো আমরা এই দুইটা যোগ করে এখান থেকে বাদ দিব কি, সমাপনী মজুত পণ্য। এখন সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য আছে, আমরা সবাই জানি সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি দুইটা মূল্য থাকে, এই দুইটা মূল্যের মধ্যে যেটা কম, রক্ষণশীলতা সীমাবদ্ধতা। তো এখন আমরা এই যে বিক্রিত পণ্যের ব্যয় বের করব, তাহলে আমরা দেখলাম যে আমার প্রারম্ভিক আমরা একটু অঙ্কে চলে যাই। দেখো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য কত আছে ভাইয়া, আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আছে হচ্ছে 27,000। এখান থেকে আমরা ক্রয় লিখলাম 90,000, ক্রয় থেকে ক্রয় বারটা 2,000 মাইনাস, আর পণ্য উত্তোলন 2,000 মাইনাস, মাইনাস করার পর যত আসবে খেয়াল করবা 86,000। এই 86,000 হচ্ছে নিট ক্রয়, এটার সাথে প্রারম্ভিক মজুত পণ্য যোগ করব,
যোগ করে যেটা আসবে সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য কি করব, বাদ দিব। তো সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য থাকলে আমরা বলেছি রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী যেটা কম সেটা গ্রহণ করব, সেজন্য 30,000 না নিয়ে আমরা 27,000 নিয়েছি। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। খুবই কমন একটা বিষয়। আমরা বিক্রিত পণ্যের ব্যয় এখান থেকে যদি নিট বিক্রয়টা বাদ দিই তাহলে আমরা মোট মুনাফা পেয়ে যাই। আমরা জানি এটা, যদিও এই অঙ্কে সেটা চাই নাই। সো এখানে ক নাম্বার প্রশ্নটা আমরা ক্লিয়ার যে বিক্রিত পণ্যের ব্যয় বের করো। এখন যদি তোমাকে বলতো যে মোট মুনাফা বের করো তাহলে কি করতে, জাস্ট আমি সেটা দেখাই দিই। এই যে বিক্রয় আছে 1,68,000, এখান থেকে বিক্রয় ফেরত কত, এই যে বিক্রয় বাদটা কত, সরি 1000 মাইনাস করতে, এটা নিট বিক্রয়। বিক্রয়ের সাথে আর তেমন কোনো কাজ নাই। এই নিট বিক্রয় থেকে আমরা যে বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি সেটা বাদ দিলে আমরা মোট মুনাফা পেয়ে যাব, নর্মাল বিষয়। এখন আসো আমাদের খ নাম্বার বলেছে নিট লাভ তোমাকে 27,000 টাকা। যেহেতু এখানে বিশদ আয় বিবরণী করতে বলে নাই, তার মানে নিট লাভ তারা দিয়ে দিছে, দিয়ে বলছে মালিকানা সত্ত্ব বিবরণী করে। ভাইয়া মালিকানা সত্ত্ব বিবরণী মানে হচ্ছে ওই যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা একটু আগে যে কাজটা করলাম, যে মূলধনের সাথে যাবতীয় যা যোগ হবে সেগুলো যোগ করব, যেগুলো মূলধন থেকে বিয়োগ হবে সেগুলো বিয়োগ করে এই যে মালিকানা সত্ত্ব মূলধন সংক্রান্ত যা যা আছে সেগুলো যে সমাপনী যেটা, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। তো আমরা একটু দেখব যে আমাদের এখানে এই যে মূলধন, খেয়াল করবা আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি যাবে। এই যে মূলধন যাবে, মূলধন থেকে উত্তোলন সবসময় মাইনাস হবে। এরপরে খেয়াল করবা আমরা এই জায়গায় র্যায় মিলে আর কোনো কিছু পেলাম না। যদি র্যায় মিলে আমাদের আয়কর থাকতো বা জীবন বিমা থাকতো সেগুলো মূলধন থেকে মাইনাস করতাম, ওকে। বা যদি এখানে আমাদের সাধারণ সঞ্চিতি থাকতো, সাধারণ সঞ্চিতি বা যে কোনো মালিকানা সত্ত্বগুলো, সাধারণ সঞ্চিতি বা লভ্যাংশ সমতাকরণ তহবিল, অথবা আমাদের যদি থাকতো আমাদের কি বলে এই প্রতিপূরক তহবিল, বিমা বিনিয়োগ সঞ্চিতি তহবিল, তারপরে এই জিনিসগুলো আমাদের মালিকানা সত্ত্ব হিসাবে যোগ করতাম। তো সাধারণ সঞ্চিতিও নাই, আর কোনো মালিকানা সত্ত্ব নাই, তাহলে মূলধন থেকে উত্তোলন মাইনাস করছি, আর মুনাফা হবে কত, যোগ হবে কত, নিট লাভ। এই তিনটা পেলাম এখানে। এবার আমরা সমন্বয়ে যাই, সমন্বয়ে কিছু আছে কিনা দেখো। সমন্বয়ে আমাদের এখানে একটা কথা বলা আছে যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। তো পণ্য উত্তোলন আমরা কি করেছি ভাই, মনে আছে? এটা যাবে কি হয়, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। এটা একবার ক্রয় থেকে আমরা মাইনাস করেছি বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু পণ্য উত্তোলন করছো, এটা তো মালিক করেছে, তার মানে এটা একটা উত্তোলন, তার মানে এই পণ্য উত্তোলনও মূলধন থেকে মাইনাস হবে। সমন্বয়ের কাজ তো দুইবার, এটা একবার ক্রয় থেকে মাইনাস হয়েছে, বাট আবার কার থেকে মাইনাস হবে, মূলধন থেকে মাইনাস হবে। আসো আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা দেখাই, সিম্পল, খুবই সিম্পল একটা বিষয়। কি দেখো, আমাদের মূলধন আছে, মূলধনের সাথে ব্যবসায়ের যে নিট মুনাফা আমাদের প্রশ্নে দিয়ে দিছি সেটা যোগ করে দিলাম। এটার সাথে এই যে উত্তোলনটা, আমরা র্যায় মিলে উত্তোলন পেয়েছি, উত্তোলন মাইনাস করলাম। পণ্য উত্তোলন, আমরা এই যে পণ্য উত্তোলন 2,000 টাকা মাইনাস করলাম। এখন এখানে সমন্বয়ে আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে একটু খেয়াল করবা, এই সমন্বয়ে আমাদের আরেকটা জিনিস আছে। এই যে 4 নাম্বার সমন্বয় বলছে মূলধনের সুদ। ভাইয়া মূলধনের সুদ এটা কি মাথায় রাখবা, মূলধনের সুদ নিয়ে একটু ঝামেলা আছে, আমি একটু বলে দিই। মূলধনের সুদ যদি শুধু র্যায় মিলে থাকতো, ধরো মূলধনের সুদ, অনেক স্টুডেন্ট মনে করে এই মূলধনের সুদটা র্যায় মিলে থাকলে আমরা মূলধনের সাথে যোগ করব না। র্যায় মিলে মূলধনের সুদ থাকলে এটা কি অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, এটা শুধু অপরিচালন ব্যয় হিসাবে, অপরিচালন ব্যয় হিসাবে এটা বসবে, ব্যয়, এটা ব্যয় পাশে বসবে র্যায় মিলে থাকলে। কিন্তু যদি সমন্বয় থাকে তাহলে কাজ কয়বার, দুইবার। তাহলে মূলধনের সুদ তো অপরিচালন ব্যয় একবার লিখবা, তো একবার তুমি ব্যয় লিখেছ অপরিচালন ব্যয়, আরেকবার কি করবা, আরেকবার এই মূলধনের সুদ মূলধনের সাথে যোগ হবে। সমন্বয় থাকলে কাজ কয়বার হবে, দুইবার। যদি র্যায় মিলে থাকতো শুধু ব্যয় লিখতাম। ঠিক একইভাবে উত্তোলনের সুদ যদি কখনো র্যায় মিলে থাকে, এটা উত্তোলনের সাথে যোগ মানে মূলধন থেকে বাদ, মানে সরি র্যায় মিলে থাকলে কি হবে, এটা অপরিচালন আয়, শুধু আয় হবে। কিন্তু যদি সমন্বয় থাকে একবার আয় হবে, আরেকবার উত্তোলনের সুদ উত্তোলনের সাথে যোগ মানে মূলধন থেকে বাদ, সেম কাজ। তাহলে মূলধনের উপর 5% সুদ যদি ধরতে বলে, তাহলে মূলধন কত আছে ভাইয়া, এই যে মূলধন আছে আমাদের কত, একটু খেয়াল করে, মূলধন এই যে উত্তোলন হচ্ছে 10, মূলধন 40, তো 40,000 5% সুদ কত হবে, 2,000 টাকা। এই যে মূলধনের সুদ 2,000। তাহলে মালিকানা সত্ত্ব বিবরণীতে এখানে কি কি হলো, মূলধনের সাথে জাস্ট এই ছকটা মাথায় রাখলে তোমরা সব পারবা। মূলধনের সাথে নিট মুনাফা যোগ হবে, তারপরে কি উত্তোলন বাদ হবে, তারপরে কি যদি পণ্য উত্তোলন থাকে সেটাও বাদ হবে, এরপরে মূলধনের সুদ থাকলে যোগ হবে সমন্বয়ের, এবং সমন্বয়ে যদি উত্তোলনের সুদ থাকে সেটা মাইনাস হতো।
এই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। আর এখানে যদি সাধারণ সঞ্চিতি থাকতো, এই সব কিছুর পরে সাধারণ সঞ্চিতিটা কি করে দিতাম, যোগ করে দিতাম। এই শেষে যেটা পাইতাম সেটাই হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব। এটাকেই বলা হয় মালিকানা সত্ত্ব বিবরণী। খুবই সিম্পল একটা অঙ্ক। মাঝে মধ্যে আমাদের একটা প্রশ্ন এটা থাকে, 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এটা থাকতেই পারে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মিলিয়ে। এখন আসো গ নাম্বার প্রশ্ন যদি আমরা একটু থিঙ্কিং করি। গ নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে ভাইয়া, মোট সম্পদ এবং মোট দায়। তো মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ তো আমরা সবাই জানি যে মোট সম্পদ বলতে প্রথমে আমরা কি লিখবো, যেহেতু এক মালিকানা ব্যবসায়ের অঙ্ক, আমরা প্রথমে চলতি সম্পদ লিখবো, প্রাপ্য হিসাব, তারপরে কি আছে চলতি সম্পদ। এখানে তেমন আর কোনো চলতি সম্পদ নাই। আমরা সমন্বয়ে কি পাবো, সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পদ পাবো। আর খেয়াল করবা প্রাপ্য হিসাবের সাথে কাজ আছে, এই কাজটা আমাদের করতে হবে। আর চলতি সম্পদ তেমন নাই। আর এখানে আমরা একটু চলতি সম্পদ পাবো কোথায়, এই যে বেতন 15 মাস, আবার এই যে বিনিয়োগের বকেয়া সুদ, এই দুইটাও চলতি সম্পদ পাবো। সো চলতি সম্পদ আমরা কোথায় পাবো একটু খেয়াল করো, প্রাপ্য হিসাব পাবো, এই অগ্রিম বেতন পাবো, বিনিয়োগের বকেয়া সুদ পাবো, আর সমাপনী মজুত পণ্য পাবো। ওকে, এগুলো হচ্ছে চলতি সম্পদ। আমি জাস্ট সিম্পলি তোমাদেরকে চলতি সম্পদের বিষয়টা নিয়ে একটু দেখাই তোমাদের সুবিধার্থে। দেখো আমরা বলেছি প্রাপ্য হিসাব পাবো, কাজ আমি পরে দেখাবো, অগ্রিম বীমা, সমাপনী মজুত পণ্য, বিনিয়োগের বকেয়া সুদ বা অনাদায়ী সুদ, এই 4টা হচ্ছে চলতি সম্পদ। প্রথমে আমরা চলতি সম্পদটা লিখবো। ওকে, এটা হচ্ছে আমার সেন্স বা আমার কথা। আমরা উল্টা পাল্টা করে ফেললাম নাকি? আচ্ছা যাক, এখন আসো, এখন আমরা এখানে যেটা করব, প্রথমে চলতি সম্পদ লিখবো। এখন চলতি সম্পদের প্রথমে কি আছে ভাইয়া, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা ভাইয়া, 25,000 টাকা। এখন এই প্রাপ্য হিসাব 25,000 টাকা ডিরেক্ট লিখবো না, কারণ প্রাপ্য হিসাবের সাথে আমরা দেখলাম যে একটা সমন্বয় আছে। কি সমন্বয় বলছে, প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়। ভাইয়া এটা কি, এই প্রাপ্য হিসাবের যত টাকা আদায়যোগ্য নয় সেটাকে আমরা বলি কুঋণ। রেয়া মিলে থাকলে সেটাকে কুঋণ বা অনাদায়ী পাওনা বলে, সমন্বয় থাকলে সেটাকে বলে নতুন কুঋণ বা নতুন অনাদায়ী পাওনা। সো প্রাপ্য হিসাবের এই যে 5,000 টাকা আদায়যোগ্য নয়, তো এটা প্রাপ্য হিসাব থেকে বাদ হবে, এটার নাম নতুন কুঋণ। অবশিষ্ট প্রাপ্য হিসাব, অবশিষ্ট প্রাপ্য হিসাব বলতে ভাইয়া আমার তো প্রাপ্য হিসাব ছিল 25, এখান থেকে 5 মাইনাস করলে অবশিষ্ট প্রাপ্য হিসাব হচ্ছে কত ভাইয়া, 20,000। এটার কত পার্সেন্ট, এটার 5% কুঋণ সংস্কৃতি ধরতে হবে। তাহলে 20,000-এর 5% কত ভাইয়া, 20,000-এর 10%, 2,000, 5%, 1,000। এই 1,000 টাকাও আমাদের প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। অর্থাৎ সোজা কথা, সমন্বয়ের নতুন কুঋণ এবং নতুন কুঋণ সংস্কৃতি দুটাই আমার প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে, এবং বাট্টা সংস্কৃতি থাকলে সেটাও বাদ দিতে হবে। তাহলে আমরা মাথায় রাখবো, রেয়া মিলের প্রাপ্য হিসাব বা দেনাদারের সাথে যদি ধারে বিক্রয় সমন্বয় বলে সেটা যোগ করব, কিন্তু সমন্বয়ের কুঋণ এবং কুঋণ সংস্কৃতি দুটাই বাদ যাবে, কারণ এই দুইটাই আমাদের সম্পদের পরিমাণকে কমাবে। আর এই দুইটাকে আমরা পরিচালনা ব্যয় তখন যোগ করে ব্যয় পাশে লিখব। এখন তাহলে আমার প্রাপ্য হিসাবের জের কত আসবে, 25 থেকে 5 মাইনাস করে 20, 20 থেকে 1 মাইনাস করে 24। দেখো আমরা প্রাপ্য হিসাবে যাই, প্রাপ্য হিসাব থেকে নতুন কুঋণ 5,000 মাইনাস করছে 20, 20 থেকে 1 গেলে তো 19 হবে, 24 কেন বললাম, 19,000। ওকে, এই হচ্ছে প্রাপ্য হিসাবের কাজ। আমরা প্রাপ্য হিসাবের কাজটা ক্লিয়ার করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, প্রাপ্য হিসাব থেকে আমাদের নতুন কুঋণ 5,000 বাদ দেব, বাদ দেওয়ার পর অবশিষ্ট যে প্রাপ্য হিসাব হবে সেটার উপর সংস্কৃতি ধরে সেটাও বাদ দিয়ে দিব, শেষ, খেলা শেষ। এবার আসো, আমাদের প্রাপ্য হিসাব গেল চলতি সম্পদে। এরপরে আমরা বলছি যে আমাদের কি আসবে, সমাপনী মজুত পণ্য কত, 27,000। এটাও চলতি সম্পদে লিখে ফেলবো। দেখো চলতি সম্পদের সমাপনী মজুত পণ্য কোথায় আছে, 27,000 লিখে ফেললাম, শেষ। এবার আমরা কি লিখবো, এবার দেখো, এবার আমরা লিখবো হচ্ছে আমাদের রেয়া মিলের কোনো সমন্বয় আছে কিনা সেটা দেখবো। দেখো আমাদের এইখানে যেহেতু আর কোনো সম্পদ নাই, এখন আমরা দেখবো এই যে বেতন খরচ 9 মাস। ভাইয়া 9 মাস মানে হচ্ছে আমরা অঙ্ক করি সবসময় 1 বছরের জন্য, আর 1 বছরের জন্য অঙ্ক করলে যদি 9 মাস 1 বছরের কম হয় 10 মাস, তার মানে সেটা বকেয়া থাকবে। আর 1 বছরের বেশি মানে 12 মাসের বেশি হলে অগ্রিম, 12 মাসের কম হলে বকেয়া। সো এখানে বেতনও ব্যয়, ভাড়াও ব্যয়, কিন্তু ব্যয় বকেয়া থাকলে সেটা কি হয়, দায়, কারণ এখানে 9 মাসের বেতন দিয়েছে, 3 মাসের বাকি আছে, তার মানে দায়। কিন্তু ভাড়া আমরা দিয়েছি 15 মাসের। ভাইয়া আমার তো ভাড়া দেওয়ার কথা 1 বছর মানে 12 মাসের, আমি 3 মাসের খরচ বেশি দিয়ে দিয়েছি। খরচ বেশি দেওয়া মানে অগ্রিম খরচ করা, অগ্রিম খরচ করলে আমরা ভবিষ্যৎ সুবিধা পাবো, সেজন্য এটা সম্পদ। তার মানে এই যে অগ্রিম খরচ সম্পদ হবে। এখন কথা হচ্ছে সিস্টেমটা কি করব, আমি ভাড়া দিয়েছি কয় মাসের ভাইয়া, আমি ভাড়া দিয়েছি 15 মাসের। তো 15 মাসের কত দিয়েছি ভাইয়া, 30,000।
আমি যদি ভাইয়া 15 মাসে 30,000 দিই ভাইয়া, তাহলে এক মাসের কত দিয়েছি ভাইয়া? 2,000। এখন বলো আমি এক বছরে কত দিয়েছি? 24,000। এটা আমার খরচ হওয়ার কথা, কিন্তু আমি তো দিয়েছি 30,000। তার মানে অগ্রিম দিয়েছি কয় মাসের? 3 মাসের। 15 মাসের, কারণ 12 মাসের দেওয়ার কথা, আমি দিয়েছি 3 মাসের বেশি। তার মানে 3 মাসের অগ্রিম যেটা, সেটা আমরা ব্যয় থেকে বাদ দিয়ে দেবো। সো এই অগ্রিম ব্যয় হচ্ছে কত? 6,000। এটা আমাদের সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া কত? 6,000, কারণ 3 মাসের অগ্রিম। অগ্রিম ভাড়া যদি সম্পদ হয়, খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সম্পদ পাশে বসবে, চলতি সম্পদ। আর এই অগ্রিম ভাড়াটা যখন আমরা ভাড়া খরচ লিখবো, তখন আমরা 12 মাসে দেখাবো। অগ্রিম ভাড়া থেকে এই 6,000 মাইনাস করলে ভাড়া খরচ 24,000 টাকা, এটা ব্যয় দেখাবো। যদিও এখানে সেটার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সো অগ্রিম ভাড়া কত ভাইয়া? 6,000। বুঝতে পেরেছ? আর একটা আছে, সেটা হচ্ছে এই যে দেখো, বিনিয়োগের খেলাটা, বিনিয়োগের সুদটা। এই বিনিয়োগের সুদ যেটা দেয় মিলে, এটা আমরা পাইছি, এটা সবসময় মনে রাখবো, এটা আমাদের আয়, অন্যান্য আয় বা অপরিচালন আয়। কিন্তু 8% বিনিয়োগ, যেটা খেয়াল করো, 8% বিনিয়োগটা তুমি কখন করছো? 1/1/2022। তার মানে অঙ্ক শেষ হচ্ছে, আমি বলছি শেষ পর্যন্ত যাবা 31/12/2022। তার মানে 1/1/2022 থেকে 31/12/2022 পর্যন্ত গেলে আমার এক বছরই সুদ হয়। মানে এই ডেটটা তোমাকে এমনিই তারা দিছে। তো আমার বিনিয়োগ কত টাকা ভাইয়া? আমার বিনিয়োগ হচ্ছে 25,000 টাকা। তো 25,000 টাকার 8% করবা। 8% কত হয়? 1% হয় কত? 250। তাহলে 8/25 কত? 200, মেবি 2,000 টাকা। ক্যালকুলেশন করলে বিনিয়োগের সুদ 2,000 টাকা। ওকে, এখন 5/40 কত? 0। একটু খেয়াল করো, 0 হাতে থাকে কত? 4 4 2 16 20, 2,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার বিনিয়োগের সুদ পাওয়ার কথা কত ভাইয়া? এই 25,000-এর 8% কত? 2,000 টাকা। কিন্তু হ্যাঁ মিলে দেখা গেছে বিনিয়োগের সুদ আমি পেয়ে গেছি কত? 1,000। তার মানে আমার 2,000 টাকার মধ্যে যদি আমি 1,000 টাকা পেয়ে যাই, তার মানে আমার বকেয়া আছে কত? 1,000। এই বকেয়া সুদটাই আমার চলতি সম্পদ, কারণ আয় বকেয়া থাকলে সেটা আমার সম্পদ হয়। তাহলে রেয়া মিলে টোটাল বিনিয়োগের সুদ বসবে কত? 2,000। 1,000 আমরা পাইছি, এটার সাথে বকেয়াটা যোগ করব। আর এই বকেয়া বিনিয়োগের সুদটা আমরা চলতি সম্পদে লিখবো। দেখো, বকেয়া বিনিয়োগের সুদ বা বিনিয়োগের অনাদায়ী সুদ 1,000। এই যে আমাদের চলতি সম্পদ। ক্লিয়ার কিনা? তাহলে প্রথমে আমরা বিনিয়োগটা লিখে ফেললাম। এখন আমাকে কি বলছে? আমাকে প্রশ্নে কি শুধু আমাকে প্রশ্নে কি বলছে ভাইয়া? প্রশ্নে আমাকে বলেছে, একটু খেয়াল করবা, প্রশ্নে আমাকে বলেছে মোট সম্পদ। তার মানে এখানে চলতি সম্পদ না, আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগও লাগবে, স্থায়ী সম্পদও লাগবে। এরপরে চলতি সম্পদ আমাদের শেষ। এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগে 8% বিনিয়োগ, পুরা 25,000 টাকা লিখে ফেলবো, শেষ। এরপরে আমাদের স্থায়ী সম্পদ। এই অঙ্কে ভাইয়া কোনো স্থায়ী সম্পদ নাই। এরপরে দেখো, অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদগুলো হচ্ছে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার বা অবলেখকের কমিশন, এগুলাও নাই। তার মানে এই অঙ্কে আমাদের এই যে মোট সম্পদ মানে হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং চলতি সম্পদ, এই দুইটা যোগ করলেই আমাদের কি হবে? মোট সম্পদ হয়ে যাবে। মোট সম্পদ শেষ। ওকে, এখন আসো, আমাকে বলছে, যদি আমি একটু থিঙ্কিং করি, আমাকে বলছে মোট দায়ের পরিমাণ। খেয়াল করো, মোট দায় কত ভাইয়া? মোট দায় কত হবে? মোট দায় হচ্ছে আমাদের দুইটা দায়, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো প্রথমে আমি চলতি দায় দেখি। চলতি দায়ের মধ্যে আমার তদেয় হিসাব আছে 15,000। আর কি আছে? এই যে বেতন বকেয়া যেটা, সেটা হবে। এরপরে আর তেমন এখানে নাই। এই পাশে গিয়ে আমরা কি দেখব? মূলধনের সূত্র, মূলধনের সাথে যোগ। আর নাই, আমরা দুইটা পাবো। একটা হচ্ছে প্রদেয় হিসাব, এটার সাথে কোনো কাজ নাই, 15,000। আর বকেয়া বেতন কিভাবে বের করবো ভাইয়া? আমার বেতন দেওয়ার কথা 1 বছর, মানে 12 মাসের, আমি দিয়েছি 9 মাসের, তার মানে 3 মাসেরটা বকেয়া আছে। এখন 9 মাসে কত দিয়েছি? 18,000। 9 দিয়ে ভাগ করো, 9 মাসের দিয়েছো 18,000, 1 মাসের কত? 2,000। কয় মাসের বকেয়া? 3 মাসের বকেয়া, মানে 6,000। বকেয়া বেতন কত? 6,000। তাহলে বকেয়া বেতন 6,000, প্রদেয় হিসাব 15,000। দেখো আমাদের চলতি দায় আসো, প্রদেয় হিসাব 15,000, বকেয়া বেতন 6,000, চলতি দায়। আর এই অঙ্কে যেহেতু দীর্ঘমেয়াদী দায় নাই, তার মানে চলতি দায়ই হচ্ছে মোট দায়। আমাকে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ জানতে চাইছে। ওকে, আর তার মানে এই অঙ্কটা আমাদের শেষ হলো কিভাবে? আমাদের ক নাম্বার বলছে বিক্রিত পণ্যের ব্যয়, খ নাম্বার বলছে মালিকানা সত্ত্ব বিবরণী, গ নাম্বার বলছে মোট সম্পদ এবং মোট দায়। এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটা করব। এই অঙ্কটা আমাদের ঢাকা বোর্ড 2025 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কেন করেছি? কারণ এখানে ভ্যাটের একটা কাজ আছে।
এই অঙ্কটা আমরা একটু করবো। দেখো শুরুতে আমি যদি একটু চিন্তা করি, আমাকে ক নাম্বার প্রশ্ন বলেছে ভ্যাট চলতি হিসাব। তো হিসাব বললেই খতিয়ান ভাইয়া, আমরা একটা খতিয়ান প্রস্তুত করব সবার জন্য। এই খতিয়ানটা কিভাবে করবো আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের একটা র্যা মিল আছে, দেখবা ভ্যাট চলতি হিসাব বললে র্যা মিলে একটা ভ্যাট চলতি হিসাব থাকতে পারে। যদি থাকে খতিয়ানে সে পাশেই টাকা লিখবো র্যা মিলে যে পাশে আছে। তো র্যা মিলে আমরা দেখলাম ভ্যাট চলতি হিসাব ডেবিট পাশে আছে 4000 টাকা, তাহলে র্যা মিলে ডেবিটে থাকা মানে আমরা খতিয়ানে ডেবিট জেরে লিখবো। যদি ভ্যাট চলতি হিসাবে এখানে ক্রেডিটে থাকতো তাহলে আমি ক্রেডিট জেরে লিখতাম। তো আমরা প্রথমে ভ্যাট চলতি হিসাবের খতিয়ান করতে গেলে প্রথমে আমরা ব্যালেন্স বিডি নামে, হ্যাঁ আমার এই যে ব্যালেন্স কি বিডি যেটা আমার ছিল, এই যে ব্যালেন্সের ঘরে গিয়ে ডেবিট পাশে লিখবো, কারণ কি আমার র্যা মিলে ডেবিট পাশে আছে। ওকে, যদি র্যা মিলে ক্রেডিটে থাকতো আমি ক্রেডিট ব্যালেন্সের ঘরে গিয়ে ক্রেডিট পাশে লিখতাম। আর খতিয়ান তো আমরা জানি এটা হচ্ছে কি ভ্যাট চলতি হিসাব লিখবে এই পাশে ভ্যাট চলতি হিসাব, আর এই পাশে লিখবে হিসাবের কোড নং। আমরা চলমান ছকেই করবো সবসময় কোড নং। ওকে, এটা হচ্ছে তারিখ বিবরণ, এগুলো আমরা জানি যাবে না পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জের বা ব্যালেন্স ডেবিট ক্রেডিট। ওকে, এখন আসো আমাদের ভ্যাট চলতি হিসাবে মাথায় রাখবো, ভ্যাট চলতি হিসাবে ব্যালেন্স আছে ডেবিটে ডেবিট ব্যালেন্স লিখলাম। এবার মাথায় রাখবো সবসময় ভ্যাটটা ক্রয়ের মধ্যেও থাকতে পারে বিক্রয়ের মধ্যেও থাকতে পারে। এই যে আমাদের এই জায়গায় আছে ক্রয় এবং বিক্রয় 15% ভ্যাট সহ। খুবই গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করবা, বলছে ক্রয় এবং বিক্রয় 15% ভ্যাট সহ। ভাইয়া একটা কথা সবসময় বলি, ভ্যাট সবসময় ধরবো আমরা নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপর। এখন নিট ক্রয় কি আমরা সবাই জানি, ক্রয়ের সাথে যদি যাবতীয় যোগ বিয়োগ থাকে সেগুলো যোগ বিয়োগ করে শেষে যে অ্যামাউন্ট পাবো সেটা নিট ক্রয়। বিক্রয়ের সাথে কোনো যোগ বিয়োগ থাকলে সেগুলো করার পরে বিক্রয়ের যে যেটা আসবে সেটা নিট বিক্রয়, এটার উপর ভ্যাট ধরবো। আর বাংলাদেশে যখন ভ্যাট সহ বলবে সিস্টেম হচ্ছে ওই নিট ক্রয় বা নিট বিক্রয়কে আমরা 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব ভ্যাট সহ বলার কারণে। আর যেটা হবে সেটা ক্রয়ের উপর যেটা হবে সেটা ক্রয় ভ্যাট, বিক্রয়ের থেকে যেটা বের হবে সেটা বিক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট ক্রয় থেকে বাদ দিব, বিক্রয় ভ্যাট বিক্রয় থেকে বাদ দিব, কারণ এটার মধ্যে আছে, ক্রয়ের মধ্যে আছে বিক্রয়ের মধ্যে আছে, সেজন্য বাদ দিয়ে দিব। আরেকটা বিষয় মাথায় রাখবা, আমাদের সাধারণত ভ্যাট চলতি হিসাব মানে হচ্ছে আমরা প্রতিষ্ঠানের ব্যবসা হিসেবে আমরা বিক্রয় করে ভ্যাট আদায় করি, তবে এই ভ্যাটের টাকাটা আমাদেরকে সরকারকে দিতে হয়, সেজন্য বিক্রয়ের উপর ভ্যাট যেটা সেটা দায়, সেজন্য বিক্রয় ভ্যাটটা ক্রেডিট হবে। বিক্রয় যেহেতু ক্রেডিট বিক্রয় ভ্যাটটাও ক্রেডিট, আবার ক্রয় যেহেতু ডেবিট ক্রয় ভ্যাটটাও ডেবিট হবে, এটা টেকনিক্যালি মনে রাখবা। আর ক্রয় ভ্যাটটা হচ্ছে বিক্রয় ভ্যাট যেহেতু চলতি দায়, ক্রয় ভ্যাটটা হবে চলতি সম্পদ, তার মানে এটা ডেবিট। তার মানে ক্রয় যেহেতু ডেবিট ক্রয় ভ্যাটও ডেবিট, বিক্রয় যেহেতু ক্রেডিট বিক্রয় ভ্যাটও ক্রেডিট। এখন এই অঙ্কে আমরা দেখি ক্রয়ের সাথে কোনো ফেরত বা বার্তা আছে কিনা। তো ক্রয় বিক্রয়ের সাথে কোনো ফেরত বা বার্তা আমি এখানে পেলাম না। আবার খেয়াল করবা আমাদের এখানেও কোনো ক্রয় বিক্রয়ের সাথে বার্তা বা ফেরত বা কোনো সমন্বয় পেলাম না। তার মানে এখানে ক্রয় কত 2,76,000, এটাই নিট ক্রয়। বিক্রয় কত 3,45,000, এটাই নিট বিক্রয়। তাহলে আমি ভ্যাট বের করবো কিভাবে, ক্রয় ভ্যাট বের করবো 2,76,000-কে আমি কি করব 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব। ঠিক বিক্রয় ভ্যাট কিভাবে বের হবে, 3,45,000-কে আমি কি করব 15 দিয়ে গুণ করব, 115 দিয়ে ভাগ করব, করে যেটা হবে এটা হবে মেবি 45, এটা হবে মনে হচ্ছে 76। এই দুটা জিনিস আমরা এখানে লিখে ফেলবো। এখন দেখো ক্রয় ভ্যাট, এই যে এটা কি করব বলো, 2,76,000-কে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, এটা বের হবে 36,000। ওকে, আর বিক্রয় ভ্যাট কত 3,45,000, বিক্রয় কত 3,45,000, এটার 15% মানে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ আসবে 45,000। তো আমরা সবাই জানি যে ক্রয় ভ্যাটটা আমি বলছি ডেবিট, বিক্রয় ভ্যাটটা আমি বলছি ক্রেডিট, দুইটা দুই পাশে লিখে ফেলবো। তো খেয়াল করো আগে যে ডেবিট ব্যালেন্সে বসছে 4,000, ক্রয় ভ্যাট আসছে ডেবিটে, তো আমরা বলছি জেরের সাথে মিলে যোগ, সো ডেবিটের সাথে এই ডেবিট যোগ হবে, তাহলে 4-এর সাথে 36 যোগ হয়ে কত হবে 40। এখন এখানে ডেবিট জের আছে 40, কিন্তু আমাদের ক্রেডিট পাশে বসছে কত 45। তাহলে ভাইয়া এখন ডেবিট থেকে ক্রেডিট কি হবে, মাইনাস হয়ে যাবে না? এখন দেখো 40 থেকে 45 মাইনাস করা যায়, তাহলে রাউন্ড ফিগারটা আসবে মাইনাসে। তার মানে আমার এখন কি ডেবিট জেড থাকে না ক্রেডিট জেড থাকে। এখানে যেহেতু ক্রেডিটটা বড়, তার মানে এই দুটার পার্থক্য কত 5,000। এটা ক্রেডিটটা যেহেতু বড় চলে যাবে ক্রেডিট জেডে। যদি এখানে 35,000 হতো কথার কথা, তাহলে এখানে 5,000 বসতো ডেবিট জেড, কারণ 40 থেকে 35 গেলে 5 বসতো। যেহেতু এটা ক্রেডিটটা বড়,
তার মানে 40 থেকে 45 মাইনাস করে 5000 আমাদের ক্রেডিট ব্যালেন্স হবে। আশা করি এই জিনিসটা তোমরা এমনিতেই বুঝতে পেরেছ, তোমরা এগুলো এমনিই বুঝবা, এগুলো পারবা। তো আমাদের এখন বিষয়টা হচ্ছে কি, আমার ক্রয় এবং বিক্রয়ের সাথে যে ভ্যাট আছে এটা তো একটা সমন্বয়, এটার কাজ কয়বার হবে ভাই? আমি বলছি এই সমস্ত জিনিসের কাজ হবে 2 বার। তো আমাদের এখানে যেহেতু এই যে ক্রয় ভ্যাট 36 সেটা ক্রয় থেকে বাদ দিয়ে দিব, বিক্রয় ভ্যাট 45 সেটা বিক্রয় থেকে বাদ দিয়ে দিব যখন অঙ্ক করব। আর ভ্যাটের ব্যালেন্সটা আমরা এখানে লিখে নিট শেষে ব্যালেন্সের কত পেয়েছি 5000। এটা ভ্যাট চলতি হিসাবে কি জেড ভাইয়া? ক্রেডিট জেড। ভ্যাট চলতি হিসাবে ডেবিট জেড হলে কি হতো? চলতি সম্পদ হতো। যেহেতু ক্রেডিট জেড, এটাকে আমরা কোথায় লিখবো? চলতি দায়। কি নামে? ভ্যাট চলতি হিসাব নামে। ভ্যাট চলতি হিসাব নামে চলতি দায়ে লিখতাম 5000 টাকা। আর ডেবিটে হলে আমরা চলতি সম্পদে লিখতাম। কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। বাট খতিয়ানে তো তোমার দেখানো লাগবে না কোনটা কোন পাশে বসবে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এখন খ নাম্বার প্রশ্নে তোমাকে কি বলেছে ভাইয়া? বলছে মোট লাভ মানে মোট মুনাফা এত টাকা ধরে তোমাকে নিট লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলছে। মানে ওই যে আমরা বলছি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমি মোট লাভ পাই। এখন আমার মোট লাভ দরকার নেই, মোট লাভ দিয়ে দিছে, তোমাকে নিট লাভ পর্যন্ত যাইতে বলছে। তো আমরা সবাই জানি যে আমাদের মোট লাভ থেকে বা মোট মুনাফা থেকে আমরা কি করব? ডিরেক্ট পরিচালনা ব্যয় বা পরোক্ষ পরিচালনা ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? পরিচালন মুনাফা। কি মুনাফা ভাইয়া? পরিচালন মুনাফা। এটা যারা বিশদায় বিবরণী করেছ আগে তোমরা জানো ছকটা। এটার সাথে অপরিচালনায় যোগ করব এবং অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো নিট মুনাফা। এই কাজটাই আমাদের করতে হবে। তাহলে মোট লাভ ধরবো, এটার সাথে পরিচালনা ব্যয়গুলো এখান থেকে কি করব? বাদ দিব। তো আমরা শুরুতে আসি, আমাদের মোট লাভ যা আছে কত? 1 লাখ টাকা বসাবো। বসিয়ে পরিচালনা ব্যয়, এখন পরিচালনা ব্যয় মানে পরোক্ষ পরিচালনা ব্যয়, যেখানে মজুরি কিন্তু প্রত্যক্ষ, এটা যাবে না। তো পরোক্ষ পরিচালনা ব্যয় আমরা শুরু থেকে যদি যাই আমরা কি পাই? এই যে কুঋণ বা অনাদায়ী পাওনা পাই। এই কুঋণ থেকে কুঋণ সঞ্চিতিটা মাইনাস হয় সবসময়। এরপরে কি পাই? বেতন পাই। এরপরে কি পাই? এই যে ইজারা সম্পত্তির অবলোপন পাবো। আচ্ছা যাই হোক, তো আমরা র্যা মিলে কি পাইলাম? র্যা মিলে পাইলাম মূলত কুঋণ বা কুঋণ সঞ্চিতি, বেতন, এই দুটা ডিরেক্ট পেলাম। তো আমরা কুঋণের এখানে কোনো কাজ আছে কিনা একটু দেখব, যে আমাদের কুঋণের একটা সমন্বয় আছে। এই যে দেখো, মোট অনাদায়ী পাওনা বলছে 4000 এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি 10% রাখতে বলছে। তো আমরা দেখি আমার যা মিলেন অনাদায়ী পাওনা কত? 3000। তারা বলছে মোট অনাদায়ী পাওনা 4000। বলো তো তাহলে নতুন করে অনাদায়ী পাওনা কত হয়? 1000। কেন? কারণ আমাদের মিলিত অনাদায়ী পাওনা বা কুঋণ 3000 আছে, তারা বলছে মোট 4000। ভাইয়া মোট 4000 মানে হচ্ছে কুঋণ 2 রকম, একটা র্যা মিলের একটা সমন্বয়ের। র্যা মিলেরটাকে বলে পুরাতন, সমন্বয়টাকে বলে আমরা নতুন। সো দুইটা যোগ করে আমাদের কি হবে? মোট কুঋণ হবে। যেহেতু মোট কুঋণ 4000, পুরাতন আছে 3000, তার মানে নতুন কুঋণ কত ভাই? 1000। তাহলে আমার এই যে প্রাপ্য হিসাব আছে 50000, এখান থেকে নতুন কুঋণ আমরা সবসময় জানি বাদ হয়, 1000 টাকা বাদ হবে। তাহলে আমরা অবশিষ্ট প্রাপ্য হিসাব কত পাই? 49,000। আমি কেন বলতেছি একটু খেয়াল করো, সেটার উপর কত পার্সেন্ট? এই যে সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি 10%, তার মানে এই 49,000 টাকার 10% কত? 4900। এটা হচ্ছে নতুন কুঋণ সঞ্চিতি। তাহলে র্যা মিলে কুঋণ আছে কত? 3000। এটার সাথে নতুন কুঋণ যোগ হবে কত? 1000। এটার সাথে নতুন কুঋণ সঞ্চিতি যোগ হবে কত? 4900। যোগ করে এখান থেকে আমরা এই পুরাতন কুঋণ সঞ্চিতিটা বাদ দিলেই আমরা কুঋণ খরচ পেয়ে যাব পরিচালনা ব্যয়। ফার্স্ট অফ অল এই কাজটা আমরা পরিচালনা ব্যয় করব। দেখো আমরা প্রথমে বেতনের কাজটা আমরা পরেই করি, আমরা প্রথমে কুঋণের কাজটা করি। দেখো কুঋণ আমাদের মিলে ছিল 3000, নতুন কুঋণ 1000। কিভাবে পেয়েছি? ওই যে মোট কুঋণ 4000 বলছে সেজন্য। আর নতুন কুঋণ সঞ্চিতি ভাইয়া 4900। কিভাবে বের করেছি? কারণ আমরা দেনাদার কত ছিল আমাদের? 50,000 প্রাপ্য হিসাব। এখান থেকে নতুন কুঋণ 1000 মাইনাস করেছি, তাহলে কত ছিল? 49,000। এই 49,000 কত পার্সেন্ট? 10% নতুন কুঋণ সঞ্চিতি কি করেছি? যোগ করেছি। যোগ করে যেটা হয়েছে সেখান থেকে র্যা মিলের পুরাতন কুঋণ সঞ্চিতি আমরা কি করেছি? বাদ দিয়ে আমরা নিট কুঋণের কাজটা করেছি। খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাহলে র্যা মিলের কুঋণ থাকলে সেটার সাথে সমন্বয়ের কুঋণ এবং সমন্বয়ের কুঋণ সঞ্চিতি যোগ করব, র্যা মিলের পুরাতন কুঋণ সঞ্চিতি বাদ দিয়ে আমরা কুঋণের যেটা বসাবো আয় বিবরণীতে শেষ। তাহলে কুঋণের কাজ আমরা পেলাম।
এরপরে তো কুরিনের কাজটা প্রথম করে ফেললাম, এই যে আমাদের কুরিন এবং কুরিন সমিতির কাজ। এরপরে আমাদের এখানে কি আছে, বেতন। তো বেতন কত ভাইয়া, 25,000। আমরা আগেই বলেছি বেতন ব্যয়, পরিচালনা ব্যয় লিখবো 25,000, কিন্তু বেতন কয় মাসের দিয়েছ, 10 মাসের। তাহলে কি অবশ্যই বকেয়া, যেহেতু আমরা 1 বছর মানে 12 মাস, তো 12 মাসের জায়গায় আমি 10 মাসের দিয়েছি। ভাইয়া 10 মাসের দিয়েছি আমি কত ভাইয়া, 10 মাসের দিয়েছি আমি 2500। তাহলে 1 মাসের কত, 1 মাসের কত, 10 মাসের 2500 দিলে 1 মাসের 250। কয় মাসের বাকি, 2 মাসের, সরি 25,000। তাহলে 1 মাসের 2,500। কয় মাসের বাকি, 2 মাসের, 2 মাসের কত বাকি, 5,000। এই বেতনের সাথে বকেয়া বেতন আমরা কি করব, যোগ করে দিব। এই যে বেতন 25,000 যোগ বকেয়া কত, 5,000, টোটাল 12 মাসের 30,000 হবে। কারণ ওই 2,500 যদি মাসে হয় তাহলে 12 দিয়ে গুণ করে দেখো 30,000ই হবে। তাহলে বেতন বসালাম, কুরিন সংস্কৃতির কাজ আমরা করলাম। এরপরে আমি বলছি কি, আমি বলছি যে এরা মিলে যদি আমাদের কোনো আর কিছু নাই, যেহেতু আমরা মোটামুটি চলে যাবো সমন্বয়। সমন্বয় দেখি আমাদের কি কি আছে। যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, এটা মজুরির অন্তর্ভুক্ত, এটা মজুরি আর যন্ত্রপাতির সাথে কাজ। কুরিনের কাজটা আমরা অলরেডি করে ফেলেছি। যন্ত্রপাতির উপর অবচয় ধরতে বলছে, অবচয় ধরবো, সমাপনী মজুত পণ্যের কাজ এখানে না। তাহলে এখন আমরা যন্ত্রপাতির অবচয়টা বের করব আর ইজারা সম্পত্তির অবলোপন বের করবো। এই যে ইজারা সম্পত্তির অবলোপন, একটু খেয়াল করো। ইজারা সম্পত্তি বলা আছে 10 বছরের জন্য। আমি এর আগে বলেছি রেয়া মিলে যদি পার্সেন্টেজ থাকে 10 বছর, 5 বছর বলা থাকে, বা মাস থাকে, বা আমাদের সুদের হারের ইয়েটা থাকে, হ্যাঁ, এই যে পার্সেন্টেজ, মাস, ভ্যাট, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু সমান নয়। সো 10 বছরের মানে হচ্ছে 80,000 টাকা তুমি কয় বছরের জন্য ইজারা নিয়েছো, 10 বছরের জন্য। তাহলে 1 বছরে তোমার খরচ হবে কত, 10 দিয়ে ভাগ করো 8,000। এটাই হচ্ছে ইজারা সম্পত্তির উপর তোমার বার্ষিক ব্যয়, এটাকে বলে অবলোপন। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন আমাদের পরিচালনা ব্যয় লিখে ফেলবো কত, 8,000 টাকা। আমি আগে 8,000 টাকা লিখে ফেলি। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন, এই যে 10/1 8,000 টাকা লিখে ফেলছি। এখন আসো আমাদের যন্ত্রপাতির অবচয়টা বের করব। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যন্ত্রপাতির অবচয়টা আমরা কিভাবে বের করব সেটা একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেখো আমাদের যন্ত্রপাতি আছে কত, একটু যদি আমরা সংক্ষেপে আলোচনা করতে যাই, আমাদের যন্ত্রপাতি আছে কত। আমরা যন্ত্রপাতি এই যে 1,70,000 টাকা পাবো যন্ত্রপাতি। একটু খেয়াল করো, যন্ত্রপাতি নিয়ে বলা আছে 1/7/2024 তারিখে 70,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, যা হিসাবভুক্ত আছে, কিন্তু এর সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। খুবই গুরুত্বপূর্ণ সমন্বয়। এটা যারা পারবা তাদের আর এই অবচয় সংক্রান্ত কোনো সমস্যাই থাকবে না, 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে 1/7/2024 মানে বছরের মাঝামাঝি সময়, যেহেতু আমাদের অঙ্কটা শেষ ডিসেম্বরে, 2024 মানে হচ্ছে আমাদের মাঝামাঝি সময়ে কত টাকার যন্ত্রপাতি কিনেছে, 70,000 টাকার যন্ত্রপাতি কিনেছে। কিন্তু এই 70,000 টাকার যন্ত্রপাতি আমাদের অলরেডি এই যন্ত্রপাতির মধ্যে আছে, তারা বলেই দিয়েছে। তাহলে আমার শুরু থেকে কি 1,70,000 টাকার যন্ত্রপাতি ছিল, তোমরাই বলো। তারা বলছে মাঝামাঝি সময় আমি যন্ত্রপাতি কিনেছি, যেটা অলরেডি যন্ত্রপাতির মধ্যে আছে। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার যন্ত্রপাতি শুরুতে ছিল কত, 1 লাখ। খেয়াল করবা কেমনে 1 লাখ পাইলাম, কারণ আমি 1,70,000 থেকে যেটা নতুন কিনেছি, 1,70,000 থেকে সেই 70 মাইনাস করে দিয়েছি। তার মানে আমার প্রারম্ভিক যন্ত্রপাতি কত, খেয়াল করা 1 লাখ। আর এটার উপর আমার পুরা কত বছর, পার্সেন্ট অবচয়, যন্ত্রপাতির বলছে 10%, তো 1 লাখের 10% অবচয় কত হবে ভাইয়া, 10,000। বুঝিও। এবার আমি নতুন করে যন্ত্রপাতি কিনেছি কত ভাইয়া, 70,000 টাকার। তাহলে নতুন কিনেছি আমি, নতুন 70,000। কিন্তু এই যন্ত্রপাতি নতুন কিনলেও এটার সংস্থাপন ব্যয় ছিল আরো 10,000। তাহলে যন্ত্রপাতির সাথে এটা সংস্থাপন ব্যয়টা যোগ করতে হবে না, যোগ করতে হবে, যেটা মজুরির মধ্যে আছে। তাহলে এই 10,000 টাকা আমরা মজুরি থেকে বাদ দিব, কিন্তু এই যন্ত্রপাতির সাথে তো যোগ করতে হবে। সো যন্ত্রপাতি, নতুন যন্ত্রপাতি যেটা কিনেছি, এটার দাম কত ভাই, 80,000। আমি জাস্ট সংক্ষেপে আলোচনা করতেছি। এটার অবচয় 10%। এখন এটা তো কিনেছো তুমি জুলাইতে, তো জুলাইতে কিনলে এটা কি 1 বছরের অবচয় হবে না, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। সেজন্য এটাকে 12 দিয়ে ভাগ করবা, 6 দিয়ে গুণ করবা, বা ডাইরেক্ট 2 করে দিবা। তাহলে 8,000, 10% হচ্ছে 8,000, আর 8,000-এর 6 মাস হচ্ছে 4,000। তাহলে টোটাল যন্ত্রপাতির অবচয় হচ্ছে কত, প্রারম্ভিক যে 1 লাখ টাকার যন্ত্রপাতি ছিল সেটার অবচয় 10, নতুন যন্ত্রপাতি এবং সংস্থাপন ব্যয় মিলে যে যন্ত্রপাতি এসেছে সেটার অবচয় হচ্ছে 4। তাহলে টোটাল যন্ত্রপাতির অবচয় হয় কত, 14,000। এভাবেই বের করতে হবে। তাহলে এভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে, বা সরি আমাদের বিশদায় বিবরণীতে অবচয়টা দেখাবো। তাহলে অবচয়, যন্ত্রপাতির অবচয় কত হবে ভাইয়া,
14,000। দেখো আমরা যখন যন্ত্রপাতির অবশ্যই লিখবো তখন যন্ত্রপাতির অবশ্যই কত, 14,000। এখন এই 14,000 কিভাবে আসছে স্টুডেন্টরা বুঝে না, সেজন্য আমি এটাকে ব্যাখ্যা করে দিলাম। প্রারম্ভিক যন্ত্রপাতি আমার কত কত 1 লাখ, 1 লাখের কত 10% মানে 10,000। নতুন যন্ত্রপাতি কত, এটা তোমরা বুঝবা, 80,000 লিখলাম। কেমনে, 70 যোগ 10, এটা 10% হারে কয় মাসের, 6 মাসের, মানে 2 ভাগ করে দিলেই তোমার 4,000 পেয়ে যাবে। টোটাল যন্ত্রপাতির অবস্থা 14,000। তো আমরা মোটামুটি পরিচালনা ব্যয়গুলা লিখলাম। তো আমরা কি করব এখন, একটা বিষয় আমরা সবাই জানি যে আমাদের এই যে পরিচালনা ব্যয়, খেয়াল করিও এই পরিচালনা ব্যয়গুলো আমরা কিভাবে করি, আমাদের এই খেয়াল করবা, আমাদের এই মোট মুনাফা থেকে পরোক্ষ পরিচালনা ব্যয় বা পরিচালনা ব্যয় বাদ দিলে, এই যে পরিচালনা ব্যয়গুলো সব বাদ দিলে আমরা যেটা পাবো সেটার নাম হবে পরিচালন মুনাফা। কি পাবো ভাইয়া, পরিচালন মুনাফা। কি পাবো, আবারও বলো, পরিচালন মুনাফা। তো আমাদের পরিচালন মুনাফা কত হয়, আমাদের পরিচালন মুনাফা হয় ভাইয়া 42,100। আর এটার সাথে আমরা কি বলেছি, অপরিচালনায় যোগ করব অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় বাদ দিব, শেষ। তাহলে আমরা নেট মুনাফা পাবো। তো এখানে অপরিচালন ব্যয় তেমন নাই, যেহেতু শিক্ষানবিশ স্যালামি ট্যালামি নাই, বিক্রয় ছাড়া বাকি অন্য কোনো আয় নাই। তো আমরা একটা আয় পাবো, সেটা কি দেখো, আমাদের অপরিচালন আয় হবে এই যে বিনিয়োগ করেছি, বিনিয়োগের সুদ। আমরা বলেছি বিক্রয় ছাড়া বাকি যত আয় আছে সবই অপরিচালন আয়। তো বিনিয়োগের সুদ এখানে কোনো কিছু বলা নাই। তো বিনিয়োগের 10% সুদ 5,000 টাকা, আমরা কোনো বিনিয়োগের সুদ পাইছি আগে নাই, তার মানে বিনিয়োগের সুদটা আমার অপরিচালন আয়। আর এই যে ঋণের সুদটা আমার অপরিচালন ব্যয়। তো আমরা একটু দেখবো, এই যে বিনিয়োগের সুদ 5,000 টাকা অপরিচালন আয় যোগ করলাম, আর ঋণের সুদটা আমার কি, ঋণের সুদটা আমার অপরিচালন ব্যয়। তো ঋণের সুদ কত টাকা হবে, ঋণ নিয়েছে কত টাকার, 8%, 1/1/24, অঙ্ক শেষ ডিসেম্বরে, তার মানে 1 বছরের সুদ। তো 40,000 টাকার 8% কত, 3200 টাকা। সো 3200 টাকা অপরিচালন ব্যয়। এটাই হচ্ছে আমার নেট মুনাফা। তো নেট মুনাফা কিভাবে পেয়েছি, মোট মুনাফা থেকে আমরা কি করেছি, পরিচালন ব্যয় বাদ দিয়েছি, কি পেয়েছি, পরিচালন মুনাফা, সেটার সাথে অপরিচালন আয় যোগ করে অপরিচালনার ব্যয় দিয়ে নেট মুনাফা পেয়েছি। আর নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা প্রথমে মোট মুনাফা পাবো। এই প্রশ্নে মোট মুনাফাটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমরা আরও একটা প্রশ্ন শেষ করলাম, খ নাম্বার। তাহলে ক নাম্বারে ভ্যাট চলতি হিসেবে, গ নাম্বারে আমরা বিশদ আয় বিবরণীর আংশিক অংশ মোট মুনাফার পরবর্তী অংশটা শেষ করলাম। গ নাম্বারে বলছে আর্থিক ব্যবস্থার বিবরণীর মাধ্যমে দায় এবং মালিকানা সত্ত্ব দেখাতে, মানে এখানে সম্পদ ছাড়া দায় এবং মালিকানা সত্ত্ব নিয়ে কাজ করবো আমরা। তো আমরা জানি দায়ের মধ্যে আমরা জানি চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, 2 প্রকারের দায় থাকবে। তো আমরা দেখি চলতি দায়গুলা কি আছে, তদেয় হিসাব। আর মনে আছে ওই যে ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স এসেছে 5,000, সো ভ্যাট চলতি হিসাব এটা না, ওই যে ক্রেডিট ব্যালেন্স 5,000 আমরা সেটা নিব চলতি দায়। আমি চলতি দায়গুলা দেখাচ্ছি আগে। এরপরে দেখো আমাদের এই যে ঋণের বকেয়া সুদ, যেহেতু কিছু বলা নাই, 3200 টাকা, এটাই পুরা বকেয়া সুদ, এটা চলতি দায়। এরপরে বকেয়া বেতন কত, 5,000, এটাও চলতি দায়। এরপরে কি আছে, ভ্যাট চলতি হিসাবের কাজ তো বলছি। মোটামুটি আমাদের চলতি দায় আমরা দায় মিলে কয়টা পেলাম, প্রদেয় হিসাব, ভ্যাট চলতি হিসাব, তারপরে হচ্ছে আমাদের বকেয়া ঋণের সুদ, বকেয়া বেতন, এই 4টা, এই 4টা রায় মিলে পেলাম। আমি রায় মিলে 4টা জিনিস আগে তোমাদেরকে একটু দেখাই, তোমাদেরকে একটু শান্তি করি। ওকে, দেখো আমরা প্রথমে চলতি দায় আমরা কি লিখবাম, প্রদেয় হিসাব, ব্যয় চলতি হিসাব, ঋণের বকেয়া সুদ, বকেয়া বেতন, এই যে 4টা। প্রদেয় হিসাব এত টাকা, ভ্যাট চলতি হিসাব 5,000 টাকা, ওই যে ক্রেডিট ব্যালেন্স আসছে, ঋণের বকেয়া সুদ 3200 আর বকেয়া বেতন 5,000, এই 4টা চলতি দায়। আমাদের সমন্বয়ে আর কোনো চলতি দায় নাই বিধায় আমাদের এখানে ছিল না। তাহলে আর কোনো চলতি দায় এখানে তেমন নাই, তেমন নাই বলতে নাই। এবার চলতি দায়ের পরে আমাদের কি আসবে বলো তো, দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায় আসবে পুরা ঋণের টাকাটা, 40,000 টাকা লিখে ফেলবো। তো দীর্ঘমেয়াদী দায় এই যে পুরা ঋণের টাকাটা লিখে ফেলবো। তাহলে এটা হচ্ছে কি ভাই, এটা হচ্ছে মোট দায়। এটা যোগ করলে 53,200 আর 40,000 কত, 93,200। এটার নাম কি হবে ভাই, এটার নাম হবে মূলত ভাই মোট দায়, মোট দায়। এটার সাথে আমরা মালিকানা সত্ত্বের কাজ করবো। তো মালিকানা সত্ত্বের কাজ আমাদের জন্য নর্মাল কাজ, আগের মতো আমরা জানি এই যে মূলধন থেকে উত্তোলন মাইনাস হবে, এটা আমরা জানি। আর এখানে আমাদের রেয়া মিলে যদি কোনো কিছু থাকে সেটা যোগ বা বিয়োগ হবে। এখানে রেয়া মিলে আর কোনো কিছু আমি দেখতেছি না যেটা মূলধনের সাথে হয়, তার মানে এটার সাথে নেট মুনাফাটা যেটা পেয়েছি সেটা যোগ হবে।
যোগ হয়ে আমাদের কি কি বাদ হবে মূলধন থেকে, যদি এখানে কোনো কি থাকে, এই যে উত্তোলন বা কোনো পণ্য উত্তোলন থাকে, তাহলে মূলধন থেকে দেখো আমাদের এখানেও তেমন কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, এখানেও কিছু নাই। তার মানে নর্মাল জিনিস, মূলধনের সাথে জাস্ট নিট মুনাফাটা যোগ হবে আর উত্তোলন মাইনাস হবে। দেখো মূলধনের সাথে নিট মুনাফা বা নিট লাভ যোগ হয়েছে, উত্তোলন মাইনাস হয়েছে। সো এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এবার মোট দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে আমরা মোট দায় ও মালিকানা সত্ত্ব পাবো। এই হচ্ছে কথা। আর সম্পদ যোগ করলেও আমরা সেম 4,27,100 টাকা পাবো। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের সম্পদ যত হবে মোট দায় ও মালিকানা সত্ত্ব ততই হবে। তো এরই সাথে আমরা ঢাকা বোর্ড 2025 সালের ম্যাথটা সব শেষ করলাম। তো আমরা আজকে এরই সাথে 4টা ম্যাথ সলভ করলাম। দেখো আমরা 2টা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক করলাম, আর 2টা হচ্ছে আমরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের অঙ্ক করলাম। এই 4টা ম্যাথে আমি যা যা করিয়েছি এগুলা যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে করে যাইতে পারো পরীক্ষার আগে, 100% এখান থেকে তোমরা 2টা প্রশ্ন কমন পাবা, অথবা কমন না পেলেও যেই প্রশ্নই আসুক, যেভাবে আসুক, তোমরা 2টা প্রশ্নের উত্তর করে আসতে পারবা। সো এক ক্লাসেই আর্থিক বিবরণী যে 4টা বোর্ড প্রশ্ন আমি সলভ করালাম, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমরা যদি কেউ এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো 100% কমন পাবা, এবং আমার কথা তোমাদের মনে রাখতেই হবে। সো ক্লাসটা কেমন লাগলো জানাবা, আর ক্লাসটা ভালো লাগলে একটু বন্ধু বান্ধবকে শেয়ার করবা, অবশ্যই একটা করে মতামত দিবা ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।